শুভেচ্ছা নিন। আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দায় মুক্তি আজ সপ্তম পর্ব। বিজয়ের মাস ডিসেম্বরে এটা আমাদের দ্বিতীয় আয়োজন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। আর এই বিজয় অর্জনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সশ্রদ্ধ সালাম জানাই বীর মুক্তিযোদ্ধাদের। চেপে বসা শাসককুল বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মৌলবাদীদের খপ্পরে পড়েছে দেশ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের অর্জন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয়ধ্বনি আজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যেন অপরাধ, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হওয়া যেন অপরাধ, একাত্তরের খুনিদের বিচার করাটাও যেন অপরাধ। একাত্তরের যুদ্ধ অপরাধীদের আজ আলেম বলা হচ্ছে একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছি? না, এই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত নয়। ফরহাদ মাজাহার, যিনি এই সরকারের সমর্থক হিসেবে পরিচিত, তিনি সম্প্রতি ডয়েচে বেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অবশ্যই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। গরিব মানুষের উপর আঘাত এসেছে, তাদের জায়গা দখল হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না, যারা মাজারে হামলা করলো, তাদের সরকার গ্রেপ্তার কেন করল না? আজকের পর্বে আমরা 5 জনকে আমাদের আয়োজনে পেয়েছি। তারা সবাই অবৈধ ইউনূস সরকারের অত্যাচার নির্যাতনের শিকার। আজ আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার ইসমাইল হোসেন, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। জোয়ারদার স্বর্ণালী রিয়া, মাগুরা জেলা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। জাহাঙ্গীর কবির, বাগেরহাট সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। আনম আবদুল্লাহ হিল বাকি, চাঁপাইগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আরও আছেন আনিসুর রহমান শিশির, রাজবাড়ী জেলার মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আমরা নির্যাতিতদের কথা শুনি তাদের মুখ থেকে। শুরুতেই কথা বলবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইসমাইল হোসেন, আপনি বলুন। শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আমি এই আমার আলোচনার শুরুতেই প্রথমে আমি যারা আমাদের মুক্তি সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। আমার প্রতি যে নির্যাতনটা হয়েছিল সেটা আমি আপনাদের খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। গত 5 আগস্ট এর ঘটনার পরে দেশে একটা ভীতিকর পরিবেশ চলছিল এবং সেটা আগস্ট মাস আমাদের শোকের মাস ছিল, তা আমরা সেটা বুঝতে পারছিলাম। তারপরেও একটা ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছিল যে 15ই আগস্ট অন্তত বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটি অন্তত একবার দেখে আসি। সেজন্য আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তার সাথে আলোচনা করি। সে বলল, ঠিক আছে, আমরা তো কোনো ধরনের মিটিং, মিছিল, হাঙ্গামা, কারোর সাথে মারামারি এগুলো করব না, বা করার মতো সিচুয়েশন আমরা নাই। আমরা শুধু একটু যাব, ওখান থেকে ঘুরে আবার আমরা আমাদের যার যার কাজে চলে যাব। তো সেভাবে আমি আমার বন্ধু
আমার কোর্টের ড্রেস পরা ছিল, যে আমি ওইদিন কোর্ট করব। সেজন্য আমি বের হয়েছি। আমার বন্ধু সে অন্য একটা জায়গায় জব করেন, তিনি ওনার জবে যাবেন। তা আমরা যখন গেলাম, তা আমরা পান্থপথের রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্কয়ার হসপিটালের সামনে। তো আমরা অনেক মানুষ দেখছিলাম যে ওইদিকে যাচ্ছে। তা আমাদের কাছে মনে হয়েছিল যে বরাবরের মতোই হয়তো বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেউ ফুল দেওয়ার জন্য আসছেন। সেজন্য আমরাও দেখলাম যে এত মানুষের ভিতরে আমাদের সাথে গাড়ি ছিল। আমরা স্কয়ার হসপিটালে গাড়িটা পার্ক করলাম। পার্ক করে রাস্তাটা তো, স্কয়ার হসপিটাল রাস্তার দুইটা পাশ তো, একটা হলো দক্ষিণ পাশ, একটা উত্তর পাশ। দক্ষিণ পাশ দেখলাম যে কিছু লোকজন সবার মোবাইল চেক করতেছে। আমরা চিন্তা করলাম যে আমাদের আবার কোনো হ্যাসেলে পড়তে পারি, তা এই জন্য আমরা অন্য উত্তর পাশ দিয়ে আমরা গেলাম। যখন শুক্রাবাদের স্কয়ার হসপিটাল রাস্তা দিয়ে বঙ্গবন্ধু বাড়ির যে মেন মিরপুরের যে রোডটা, ওই রোডটাতে যখন ঢুকলাম, তখন দেখলাম বিভিন্ন ধরনের মানুষজন ওখানে আছেন। একটু সামনে যেয়ে আমরা দেখতেছিলাম যে আসলে পরিবেশটা কিরকম। একটু পরে দেখলাম যে আমাদের এক আহ যে লোকজন যারা আছে, তারা এর ভিতরে ছাত্রের সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ হলো বয়স্ক বা মিডল এজড এরকম। তা আমাদের কাছে জিজ্ঞেস করতেছিল আপনারা কই যাবেন। তা আমরা বললাম যে আমরা একটু 32 নম্বর ওই পাশে যাব। আমরা আসলে তখন কিছুটা আঁচ করতে পারছিলাম, সেজন্য আমরা বলছিলাম না যে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসছি। তা আমরা বললাম যে আমরা ধানমন্ডির ওইদিকে যাব, কিভাবে যাব। বলছে না, এখান দিয়ে যাওয়া যাবে না, আপনারা অন্য দিক দিয়ে যান। তারপরে আমরা হেঁটে বঙ্গবন্ধুর বাড়ির 32 নম্বরের ঠিক সামনে আসলাম, তখন দেখি যে ওখানে আর্মি অবস্থান নিয়েছেন এবং বড় তার কাটার দিয়ে আটকানো রাস্তাটা। তা আমরা আরেকটু হেঁটে, যে একটা ওভারব্রিজ আছে রাফা প্লাজা, ওইটা বোধহয় নাম, ওর সামনে দিয়ে যে একটা রাস্তা আছে বঙ্গবন্ধুর বাড়ির পেছন থেকে যাওয়ার জন্য, ওই পশ্চিম পাশটা যাওয়ার জন্য, ওখানে গেলাম। দেখি ওখানে শিবিরের লোক, জামাতের লোকজন, তারা বললো না এখান থেকে যাওয়া যাবে না, এবং আমাদের খুব ধমক টমক দিল। আমরা তখন দেখলাম যে আমাদের আসলে কোনো 32 নম্বরের দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তাহলে আমরা চলে যাবো আর কি, আমাদের প্ল্যান হলো এটা, আমরা চলে যাবো। তা আমরা যখন ঘুরে রাস্তার এপাশে এসে হেঁটে হেঁটে আমরা দুজনেই আসতেছিলাম, যেখানে যে একটা স্কুল আছে, নাম বোধহয় শুক্রবাদ উচ্চ বিদ্যালয় বা কলেজ এরকম। তার সামনে দেখলাম অনেকজন মহিলাকে বসিয়ে রাখছে একটা বেঞ্চের উপর। তা আমরা, এবং তাদেরকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। তা আমরা জিজ্ঞেস করলাম যে, আমি জিজ্ঞেস করলাম যে ওনাদেরকে বসিয়ে রেখেছেন কেন। তো তখন কেউ কোনো কথা বলছে না, আর মহিলারা চুপচাপ বসে আছে। তো একজনে বলল যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদেরকে বসিয়ে রাখছি। তা আমি বললাম যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদের অসুবিধা কি, ফুল দিয়ে চলে যাবে। তখন বললো যে না, ওনাদেরকে যেতে দেওয়া হবে না। তা আমি বললাম কেন যেতে দেওয়া হবে না। বলছে না, ওনাকে যেতে দেওয়া হবে না। তখন আমি বুঝলাম যে ওরা ওদেরকে, ওই মহিলাদেরকে বাধ্য করছে আর কি, ওখানে আটকে রেখেছে এরকম ব্যাপারটা। তখন আমি দেখলাম যে আমি তাহলে এদের সাথে কথা বলে লাভ নেই, চলে যাই। তখন আমি যখন যাচ্ছি, তখন আমাকে একটা ছেলে বলতেছে যে তুই কে, তুই এখানে জিজ্ঞেস কর রাখে, এই কথা বললো। তো আমি ওর কথা না শুনে দ্রুত আসতে যাচ্ছিলাম, তখনই আমাকে পিছন দিয়ে যে আমার শার্ট ধরে টান দিল, তারপর জিজ্ঞেস করলো তুই কে, তোর মোবাইল দে। তখন আসলে একটা কথা কি, যে আপনারা জানেন আমি সুপ্রিম কোর্ট একজন লয়ার। সাধারণত সমাজের বেশিরভাগ মানুষই, যাদের সাথে আমি কথা বলি, যারা আমার ক্লায়েন্ট বা আশেপাশে যত মানুষই আমার সাথে, সবাই আমার সাথে একটা ন্যূনতম ভদ্রতা রেখে আমার সাথে কথা বলে, রেসপেক্ট করে। তো ওরা আমাকে খুব বাজেভাবে বললো। বলার পরে আমি বললাম যে আমি সুপ্রিম কোর্টের লয়ার। বলতেছে যে তুই, তাহলে তোর মোবাইল দে। ওরা আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে চেক করতেছিল।
চেক করে আমার আমার ফেসবুক আমি মানে ইনস্টল করা নাই, ইউজ করি না আমি। তখন কি কি মোবাইল ঘাটলো না কি করলো, আমার সব ইনফরমেশন নষ্ট করছে। বললো যে তুই হলি ভারতের রয়ের এজেন্ট। এই কথা বলার সাথে সাথে মানে পেছন দিক থেকে এই যে মানে যে লোকগুলো, এগুলা অল্প কিছু ছাত্র, বেশিরভাগই হলো মধ্যবয়স্ক লোক। তারা যে যার মতো মানে কেউ ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে। মানে আমি নিজেকে সেভ করার জন্য আমি সামনে যাচ্ছি, আর ওরা আমার পেছন দিকটায় মানে লাঠি দিয়ে পেটাচ্ছে, ঘুষি দিচ্ছে, লাথি দিচ্ছে, যা ইচ্ছে তাই করতেছে। করার পরে মানে আমি একদম খুবই তখন একদম কি বলবো, আমি মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে গেলাম। মানে দিশেহারা হয়ে যাচ্ছে যে এখন আসলে কি করা উচিত। মানে এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দেখছিলাম না। এবং এরকম যে চলতেছে তাদের কোনো মানে অ্যাক্টিভিটিস মনে হলো না। পরে যা হোক, কিছু লোক এসে থামাইলো। ততক্ষণে আমার বিভিন্ন জায়গায় জখম টখম হয়ে গেছে। তখন আমাকে আপনার ওই স্কুলের সামনে, ওই কলেজের সামনে যে বললাম সূত্রাবাদ, ওইটার সামনে একটা বেঞ্চ রাখা ছিল। ওই বেঞ্চের উপরে একটা মানে বেঞ্চের উপর নিয়ে বসালো, এবং সেখানে আমি না, তখন দেখলাম আরো 2-3 জনকে বসে রাখছে। এটা এটা বোধহয় আমি আপনাকে একটু কারেকশন করি, আমার মনে হয় এটা বঙ্গবন্ধুর বাড়ি ঠিক পূর্ব দিকে, হয়েছে এটা তো নিউ মডেল ডিগ্রি কলেজ অ্যান্ড হ্যাঁ স্কুল। হ্যাঁ হ্যাঁ, জি, রাইট রাইট। নট ওটা, শুক্রাবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ নির্মল। আচ্ছা, এখন ওইখানে তারপর একটা বেঞ্চের ভিতরে আমাকে বসালো, এবং শুধু আমি না, আরো এর ভিতর 2-3 জনকে এরকম বসানো হয়ে গেছে। এবং আমাদেরকে আপনার একটা ওরা থেকে যেন রশি নিয়ে আসছে, রশি দিয়ে আমাদের হাত এবং পা দুটোই বেঁধে ফেলছে। এবং আমি বারবার পানি চাচ্ছিলাম, কারণ আমি খুব পাজলড হয়ে গেছিলাম। আমি পানি চাচ্ছিলাম, কেউ মানে কেউ কতক্ষণ বা পানি দিয়ে মানে একটা বিষয় হলো যে বসে রাখছে, রাখার পরে মানে যাচ্ছে তাই করতেছে, যাচ্ছে তাই করতেছে। মানে কেউ এসে একটা থাপ্পড় মারতেছে, কেউ এসে একটা লাথি মারতেছে, কেউ এসে বলতেছে তোদের তোরা এখানে আসছিস কেন, তোরা ভারতের দালাল, রয়ের দালাল, যা ইচ্ছা গালিগালাজ চলতেছে। তারপরে এরকম আমি বসানোর পরে এরপর আরো অনেকটা এরকম মেরে মেরে এরকম এই বসে রাখতেছে। পরে বসে রাখার পর একটা পর্যায়ে 3-4 জন 5 জন হয়ে যাওয়ার পরে দেখছিল বেঞ্চে আর বসানোর মতো জায়গা নেই। আর রশিও রশিও ওদের কাছে এত ছিল না। পরে ওরা করলো কি, যে ওই স্কুলটার ভিতরে বললো তোদেরকে ভিতরে নিয়ে যাই। তারপর আমাদেরকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে একটা টিচার্স রুমে আমাদেরকে বসাইলো। বসানোর পরে আহ আমরা ওখানে বসে আছি, এবং ইতিমধ্যে দেখলাম যে ওই যে মহিলাদের আটকায় রাখছিল, ওই মহিলাদেরকেও নিয়ে আসছে, মহিলাদের নিয়ে আসছে। এবং আমরা যখন বসা, এরপরে একটার পর একটা লোক নিয়ে আসছিল। এক একটা লোকের নির্মম ভাবে, আমার পাশে একজন বসা ছিল, সে একজন একটা কলেজের উপাধ্যক্ষ ছিল। সে শুধুই, সে কোনো রাজনৈতিক কোনো বড় নেতা না, বা সে কোনো কিছু, জাস্ট দেখা ফুল দেওয়ার জন্য আসছে। কেউ আসছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে লোকটা বলল সে আহ, শিয়ারা কোন একটা ধর্ম মতাবলম্বী, যে তারা কালো ড্রেস পরে। কিন্তু ওই দিন 15ই আগস্ট ছিল। ওই লোকটাকে এই জন্য নির্মম ভাবে পিটাইছে। বয়স্ক, অনেক বয়স্ক, 60 আপ এজ হবে মেবি। তারপরে আরেকটা মেয়েকে দেখলাম, সে একটা আম, কোনো একটা সুপার শপে জব করে, কালো ড্রেস, সুপার শপ, সে কেন কালো ড্রেস পরছে এই জন্য তাকে পিটেছে। এবং আরেকজন মহিলা ছিল, ও আরেকজনকে, ও আর কয়েকজনকে এত পিটাইছে যে তাদেরকে পক্ষে আর বসে থাকা পসিবল ছিল না। আমরা তো বসেছিলাম, আমি বসেছিলাম, কিন্তু ওনাদেরকে ফ্লোরে শোয়া রাখছে। তারা মানে নির্দয় ভাবে চিল্লাচ্ছে, ভাই বাঁচান বাঁচান, ওরে মা ওরে বাবা, কে শোনে কার কথা। আর একটু পরে পরে এসে এই কতগুলা গুন্ডা টাইপের ছিল, এগুলো এসে এক এক সময় এক এক ইন্টারোগেশন, তুই কেন আসছিস, কি করছিস, তোকে মারবো কাটবো, তোকে আজ বুঝাই দেবো, মানে যা ইচ্ছা তাই করতেছে। আর এই লোকগুলোকে মারতেছে। এবং এক একজনের হাতে লাঠি, যার ইচ্ছা মানে তালিবান স্টাইলে, যা কেউ শব্দ করতেছে, তুই কান্নাকাটি করতেছিস বলে একটা থাপ্পড়। এবং এক একটা ছেলে দেখা যাচ্ছে বয়স্ক লোককে ধরে, টিচার, সে বলতেছে আমি টিচার, তোমার মতো তোমার চাইতে বয়স্ক ছাত্র আছে আমার, কে শোনে কার কথা, তাকে থাপড়াচ্ছে পেটাচ্ছে এরকম। তারপর দেখা গেলো যে একজন লোক আসলো, তার অবস্থা খুবই, সে পরবর্তীতে মারা গেছে। আপনারা জানেন কিনা আমি জানি না। সে হলো আপনার লক্ষ্মীপুরের দিকে বাড়ি ছিল, পাটোয়ারি করে এক লোক নাম।
তাকে খুবই নির্মমভাবে পেটানোর পর সে এসে তার একদম সেন্সলেস হয়ে গেল, তাকে ফ্লোরে শোয়ে রাখলো। পরবর্তীতে তার অবস্থা খুবই খারাপ, মানে একটু পরে আবার পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ওনার অবস্থা খুবই খারাপ। তারপর পুলিশ আবার ওদেরকে রিকোয়েস্ট করলো, করার পরে ওরা ওই লোকটাকে হসপিটালে পাঠায় দিল। আমার পাশে একজন বসা ছিল মহিলা, উনি লেখিকা, উনি বললো যে আমি লেখিকা, আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি, আমি ডায়াবেটিসের পেশেন্ট। তখন বলল যে এগুলো ই করার জন্য আসছো কেন তুমি, 15 আগস্ট আসছো কেন, তাকে এরকম আটকে রাখছে। সে বললো যে আমি অনেকক্ষণ থাকলে আমি তো অসুস্থ হয়ে যাবো। সে কারো কথা শুনতেছে না, আর একটা লোকের পিঠে তার হাত ভেঙে দিছে। সে চিল্লাপাল্লা করতেছে মারাত্মক ভাবে, কিন্তু তাকেও ছাড়তেছে না। পরবর্তীতে কি হলো, অনেকক্ষণ পরে আর্মি আসলো। আর্মি আসার পরে আমাদের সবার নাম দাম লিখলো, কে কেন আমরা এখানে আসছি, কি করতেছিলাম, এসব সব ডিটেলস ইনফরমেশন দিল। এবং ওই যারা আমাদেরকে সন্ত্রাসী আটকেছিল, ওরা আবার আমাদের প্রত্যেকের নাম দাম, কেন আসছি, এসব সব ইনফরমেশন নিল। নেওয়ার পর ওরা আবার দুইটা ভাগে ভাগ করলো, যে আর্মি আসলো, তাকে বললো যে আমরা একটা ভাগের লোকদেরকে ছেড়ে দিব, আর একটা ভাগের লোকদেরকে ছাড়বো না, এরা হলো আমেরিকার এজেন্ট, ভারতের দালাল, এদেরকে ছাড়বো না। আর্মি অফিসার যে আসলো, সে সে আমার মতে সে খুব বুদ্ধিমান ছিল। সে বললো যে না, আমি অর্ধেক নিব, অর্ধেক নিব না সেটা হবে না, আমি পুরোটাই নিব। তখন ওরা ওনার কথা রাজি হচ্ছিল। এরপরে আপনার যেটা হলো যে উনি আর্মি, পরে আবার আর্মি অফিসার অনেক, প্রথমে যে আসছিল অল্প কিছু লোক ছিল, পরবর্তীতে সে আরো ফোর্স নিয়ে আসলো। ফোর্স নিয়ে আসার পরে সে আমাদের সবাইকে উঠালো, তার গাড়িতে গাড়িতে করে উঠাই নিয়ে আমাদেরকে নিউ মার্কেট থানায় নিয়ে গেল। নিউ মার্কেট থানায় নিয়ে আমাদেরকে সবার নাম দাম লিখে সবার গার্ডিয়ান এদেরকে তাদের হেফাজতে ই করলো আর কি, হস্তান্তর করলো। আর হলো যাদের গার্ডিয়ান ছিল না তাদেরকে বিভিন্ন ভাবে আর কি ওখান থেকে মাস আসতে হলো আর কি। তো এরকম একটা মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন আচ্ছা, দিয়ে আসলে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। প্রশ্ন হলো এই যে যারা আপনাকে বসালো, পিটালো, এত কিছু করলো, এদের কি আপনি কাউকে কি চিনতে পেরেছেন? যে বা তাদের কেউ আপনার পরিচিত বা তাদের পরিচয় বা কোনোভাবে জানতে পেরেছেন এরা কারা, রাজনৈতিক পরিচয় বা? জানতে, না এদেরকে আমি পূর্ব থেকে আমি কাউকে হ্যাঁ, এটা চিনতাম না। আমরা বুঝি যে তারা সন্ত্রাসী, তারা এই অপশক্তির অবৈধ এই ক্ষমতা দখলকারীদের দূষর, এটা তো বলার অপেক্ষা রাখে না। তারা যে কাজগুলি করেছে এগুলি তালেবানি স্টাইলে জঙ্গিরা যেগুলি করে তা করেছে, এটা বুঝি, কিন্তু আপনার পরিচিত কিনা? না, আমার পূর্ব থেকে কেউ পরিচিত ছিল না। আচ্ছা, আর এই যে এই এত বড় ঘটনার পর তারা পুলিশের কাছে নিয়ে গেল, আপনার পক্ষ থেকে আপনি একজন দেশের সর্বোচ্চ আদালতের আইন বা পেশার সাথে আপনি জড়িত, আপনি কি পুলিশের শরণাপন্ন হয়েছেন বা রিপোর্ট করেছেন পুলিশকে এই ঘটনাটা আপনার মতো করে আলাদা করে? না, আচ্ছা হ্যাঁ, সেই বিষয়টা আমি ভেবেছিলাম যে এরা তো এরা প্রথমে তো পুলিশ এই ব্যাপারটা ইনফর্ম। না, এটা ইনফর্ম। আমার প্রশ্নটা এখানে এই জায়গায় আমি ছোট্ট বুঝতে করে পারছি, খালি আমি জানতে বুঝতে চাই, পারছি, আপনি প্রশ্ন আপনি করছেন যে আমার রিপোর্ট পক্ষ থেকে যে করেছিলেন? আমার প্রতি যে অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এ ব্যাপারে আমি আইনগত স্টেপ নিয়েছি কিনা বা নেওয়ার মতো সিচুয়েশন, আমি এই ব্যাপারে কোনো আইনগত স্টেপ নেই নাই। তার কারণ হলো আমি এরপরে যোগাযোগ করলাম তাদের সাথে, ইনফরমালি আমার যে বন্ধু বান্ধব আছে পুলিশে, তাদের সাথে যোগাযোগ করলাম যে আসলে আমি আইনগত স্টেপটা কি নিতে পারি। কিন্তু তারা আমাকে যেটা বললো, এবং আমি নিজেও বুঝতেছি, কারণ আমি তো যেহেতু আইন অঙ্গনে আছি, আমি তো এদেরকে নিয়ে আমার তো আমি তো সমাজে যে থাকি, আমি এদেশের আইন আদালতের অবস্থা মোটামুটি ওয়াকিফাল। আমি দেখতেছি যে আমি যদি এই ব্যাপারটা নিয়ে কোনো আইন আদালতের আশ্রয় নিতে যাই, আমি আরো বিচার তো পাবোই না, বরঞ্চ আমি হ্যারেস্ট হব মারাত্মক ভাবে। তার কারণ হলো, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে যারা সেনাবাহিনীর প্রথম যে টিমটা আসলো, আপনি বললেন যে সেনাবাহিনীর সেই অফিসার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তিনি বলছেন যে আমি অর্ধেক না সবাইকে নিয়ে যাব। তো এখন জিনারা দুই ভাগে ভাগ করলো, আপনাদের সেনাবাহিনীর উপর খবরদারি করতেছিল, সেনাবাহিনীকে নির্দেশ দিতেছিল যে আমরা দুই ভাগ করব, এক ভাগ আপনারা নিয়ে যাবেন। ওই নির্দেশদাতা সেনাবাহিনীর চেয়ে আরো ক্ষমতাধর, ওরা কারা? ওরা কি
আলাদা কোনো টিম না, প্রথম থেকে যারা আপনাদের সাথে অসদাচরণ করতেছিল তারাই? প্রথম থেকে যারা অসদাচরণ করতেছিল তাদের তাদের ভিতরে আবার নেতা ছিল। মানে আমি তো কাউ চিনি না যে কে নেতা, কে কর্মী, কে সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদের আবার গ্রুপ লিডারও ছিল। এই এরাই হলো এই ডিসিশনটা নিচ্ছিল। আচ্ছা, সেনাবাহিনীকে বলতেছিল এইভাবে? আচ্ছা। হুম, হুম। আহ, আসলে আপনার এই নির্যাতনের এইসব। তো তারপর যেটা বলতেছেন, আপনার কোশ্চেনটা উত্তর আপনি বোধহয় পান নাই পুরোপুরি। সেটা হলো, তারপরে আমি সহ অন্যরা যারা আমরা নির্যাতনের শিকার হলাম তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমরা কেউ আইনের আশ্রয় নিতে পারিনি। ইভেন যিনি মারা গেলেন, পাটোয়ারি, যার বাড়ি লক্ষ্মীপুর, ছিল একজন একজন নাম পাটোয়ারি, পরে মারা গেছেন এই এই নির্যাতনের কারণে। আর যার হাত পা ভাঙছে তার কি হয়েছে আমি জানি না। যার হাত ভাঙছে সেও একজন লয়ার, সে আমাদের ঢাকা কোর্টে একজন লয়ার, তার হাত ভেঙে ভেঙে ফেলছে। তো এরা আমরা কেউ আইনের আশ্রয় নেই, এবং যিনি মারা গেছেন তার পরিবারও বোধহয় কোনো ধরনের আইনের আশ্রয় নেয় নাই, এবং রাষ্ট্রও কোনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। তার কারণ হলো যে আমরা বুঝতে পারতেছি আমরা কোনো ধরনের বিচার পাবো না। এক, দুই হলো আমরা নির্যাতনের শিকার হব এবং হেনস্থার শিকার হব। তাহলে আমি এখানে কিভাবে যাব? এক। আর দুই হলো, আপনারা বর্তমানে কোর্টের অবস্থা জানেন কিনা আমি জানি না। বর্তমানে কোর্টের অবস্থা তো প্রথমে আমাদের প্রায় 12 জন ইসমাইল হোসেন বিচারপতি ভাই, বেঞ্চ ব্যারিস্টার দেওয়া ইসমাইল ছিল। হোসেন ভাই, আপনার কাছে আমরা আবার আসবো। আমি প্রথম ওনাদের কাছে যাই, শেষ পর্যায়ে আপনি এই ব্যাপারে এই যে আইনজ্ঞের মানে আইন আদালতের আইন অঙ্গনের যে চিত্রটা যেটা আপনি এখন বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। সেই সেটুকু জানার জন্য, সেই বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য আপনার কাছে শেষ পর্যায়ে আসার চেষ্টা করবো। আপনি আমাদের সাথেই থাকুন। এখন এই পর্যায়ে আমরা যাচ্ছি। এখন বলবেন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী রিয়া। আপা, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশ আওয়ামী লীগের এবং তার অঙ্গ সহযোগী সংগঠনকে, সকল সহযোগী সংগঠনকে মুজিবের শুভেচ্ছা। সকল জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি মাগুরা জেলা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমাদের 5 তারিখে আমি ঢাকাতেই ছিলাম। ঢাকাতে থাকার পরে 2-3 দিন পরে আমাকে এলাকা থেকে স্থানীয় বিএনপির এক লিডার ফোন করে বলেন যে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিছি, রিয়া তোমাদের কোনো টেনশন নাই, আমরা মহিলাদের কোনো সমস্যা করব না, তোমরা ভয় পেও না, কোনো টেনশন করো না। কিন্তু 5 তারিখে অলরেডি আমাদের বাড়ি বলছে তোমাদের বাড়ি ভাঙতে যাচ্ছিল, কিন্তু ওটা আমরা আটকাইছি। তো তারপরও তো চারিদিকে শুনতেছিলাম অনেক আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙছে, কিন্তু সে পর্যন্ত মহিলাদেরকে ওনারা কিছু করেন নাই। কিন্তু হয়েছে কি, এই গত 15ই আগস্ট আবার ওরা একটা রিউমার ছড়ায় ফেসবুকে, এবং আমাকে বারংবার সতর্ক করা হয়। আমি 5 তারিখ থেকে কখনোই আমি ফেসবুকে আমি আমার দলীয় পোস্ট এবং আমার বঙ্গবন্ধুর পোস্ট করা থেকে এবং শেয়ার করা থেকে আমি বিরত থাকি না। এটা নিয়ে আমাকে বারংবার হুমকি সতর্ক এভাবে আসতে থাকে, শুধু বলে যে তুমি এগুলো করো না, আমরা তোমাদের কিছুই করব না, মহিলাদের নারীদের কিছুই করব না, শুধু তুমি পোস্ট করবে না। তা আমি বলছি যে না, আমি তো আপনাদের বিএনপি নিয়ে কিছু লিখি না, কোনো কিছু বলি না, এটা আমি আমার দলীয় পোস্ট করি, শেয়ার করি, এটা তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। বলে যে না, তোমরা এগুলো করতে পারবে না, তোমাদের দলীয় হলে কি হবে, এগুলো করতে পারবে না। তারপর আমি শুনিনি, আমি আমার 5 তারিখের পর থেকে কন্টিনিউ পোস্ট শেয়ার করি এবং পোস্ট দিই। তারপরে আপনার আমি খুব 15ই আগস্ট আমাদের বাড়ি একবার ভাঙার জন্য উদ্যোগ নেয়, সেটা বিভিন্ন কয়েক জায়গা ফোন টোন করে ওটা আটকায়। কারণ 93 সালে আমাদের বাড়ি একবার ভাঙা হয়, সে একটা ভয় ছিল আমাদের মাঝে প্রচন্ড। যেহেতু আমার বাবা নাই, বড় ভাই নাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি বেশ কয়েক জায়গায় অনেক ফোন টোন করে আটকায়। পরে 28শে সেপ্টেম্বর আবার আমাদের বাড়ি ভাঙার উদ্যোগ নেয় যে আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতেছি বাড়িতে, দলীয় মানে মহিলা আওয়ামী লীগ নিয়ে। তখন আবার তো আমাকে ডিজিএফআই শ্রীপুরের এনএসআই, তারপরে থানার ওসি সাহেব ফোন দেন। দিয়ে আমি বলি যে না, আপনারা দেখেন, বলে যে তোমাদের বাড়ি তো ভাঙতে যাচ্ছে। তা আমি বললাম দেখেন, আপনি ভিডিও কল দেন, আমি ঢাকাতে আছি, আমি আসলে বাড়িতে নাই, এগুলো সব মিথ্যা কথা। তখন আমি ভিডিও কল দিয়ে আবার আমি আমার অবস্থান দেখাই। আমি খুব প্রয়োজনে এই 20শে নভেম্বর আমি বাড়িতে যাই, আমার ব্যক্তিগত কিছু দরকার ছিল। যেহেতু আমার একটা ভাই আমার বাড়িতে শুধু থাকেন, আমার বৃদ্ধা মা,
আমার ছোট একটা ভাই, আমার ছোট ভাইকে, যদিও আমি রাজনৈতিক পরিবারে আমার জন্ম, বেড়ে ওঠা, কিন্তু আমি কখনো রাজনীতি আমরা পরিবার করতে দেয় না, কারণ ওই একটা ভাই ভালো আছে, একটা ভাই মারা গেছে, আর একটা ভাই পাগল এবং পঙ্গু। 94 সালে ওকে মেরে মৃত ভেবে ফেলে রেখে যায় আপনার বিএনপিরা। তখন হচ্ছে আহ আমার যাওয়ার পরে আহ, আমি কয়েক জায়গায় আলাপ করি, আমি কেন জানি না একটু ভয় পাচ্ছিলাম যে আমাকে কিছু একটা, কারণ চারিদিকে তো ওদের অশান্তির কথা শুনতেছিলাম। তা আমি আমার গ্রামের, আমরা খুব তৃণমূলের কর্মী, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খুব তৃণমূলের কর্মী আমরা, কিন্তু আমরা খুব সাংগঠনিক ভাবে আমরা খুব সক্রিয় মহিলা আওয়ামী লীগ ওইখানে। তো ওইখানকার স্থানীয় এক বিএনপি লিডারকে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই, আমি বাড়িতে কি গেলে কি কোনো প্রবলেম হবে? আপনি বলছিলেন যে নারীদেরকে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা 93, 94, 2000 একে আবার আমার ভাইরা মার খায়, কিন্তু দেখেন 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কিন্তু আমরা কিন্তু প্রতিশোধমূলক আচরণ, কাউকে ক্ষতি করা এরকমটা কিন্তু হয়নি আমার পরিবার দ্বারা। তখন বলে যে না, কোনো সমস্যা নেই, তুমি থাকো, সমস্যা নেই। হঠাৎ করে 21 তারিখ বিকালে আমাকে কেউ একজন বলে যে আমাকে ধরার জন্য এসপি অফিসে গিয়েছে ওরা, এসপি মানে আমাকে ধরাবে। তা আমি কি বিশ্বাস আমি জানি না, আমার আমার গ্রামের সে ভাইকে আবার ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই, এরকম শুনতে পাচ্ছি, আসলে কি? তাহলে যে আরে না, আমি এগুলা কি বলো, আমি দেখি, ফোন করে দেখি। তা উনি ফোন করে কিছুক্ষণ পরে দেখি ওনার এক সহযোগীকে পাঠাইছে আমাদের বাড়িতে। পাঠানোর পরে তো বলে যে তুমি হচ্ছে, কে বলছে তোমার কাছে এগুলা, এগুলা সব ভুল কথা। উনি আবার আমার সামনে থানায় ফোন টোন দেওয়ার করলো। কার সঙ্গে কথা বলে জানি না, বললো যে এই যে আমি ফোন দিলাম, এরকম কিছুই না। তো উনি আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িতে যাবার পর আবার 20 মিনিট পরে ফোন দেয়, দিয়ে বলে যে রিয়া, তোমাকে কে বললো এগুলো? আমি তো থানায় আমার নিজের লোক আছে, এরকম কোনো নির্দেশনা নেই, তুমি বাড়িতে থাকো, কোনো টেনশন নেই। মানে আমাকে পুরা পাক্কা, মানে পাকাপোক্ত ভাবে আমাকে বাড়িতে রেখে দেওয়া হয়, মানে আমার মন থেকে সন্দেহ দূর করে। এটা 21 তারিখ দিবাগত রাতের কথা। হঠাৎ করে রাত 3টায় 3 গাড়ি পুলিশ আমাদের বাড়ি ঘিরে নিয়েছে। তখন ডিজিটাল যুগে মাননীয় তখন আমরা 93, 94 সালের কথা আমরা আপনাদের পর্যন্ত পৌঁছাতে না পারলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কল্যাণে আমরা কিন্তু এখন পারতেছি। তা হঠাৎ করে দেখি যে আমাদের বারান্দায় গ্রিল টিল মনে হচ্ছে উম, বারোই ভেঙে ফেলবে। তখন আমি উঠে তাড়াতাড়ি আমার ছোট ভাইয়ের রুমে গেলাম, ওর রুমে, আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে চারিদিকে। তা আমি ওর রুমে যে মনিটরে দেখলাম যে না, আমাদের বাড়ি পুরা ঘিরে নিছে। তখন আমি বললাম যে আসলে কিছুই করার নেই, ইয়ে করার নেই। তা আমার বৃদ্ধা মা এত ভয় আর আতঙ্কিত ছিল, প্রায় 80 বছর বয়স, উনি বারান্দার গ্রিল, মানে দরজা খুলে দেয় নাই, মানে প্রচন্ড, মানে ওনাদের রাইফেল দিয়ে না কি ছিল, বন্দুক দিয়ে মানে বাড়ছে শুধু। পরে আপনার যাওয়ার পরে আমাকে বললো যে চলেন আমাদের সাথে। আমি বললাম দেখেন, আমার নামে তো মামলা নেই। আমি তো, আমি ওই যে বিকালে শুনছিলাম যে আমাকে ধরানোর জন্য এসপি অফিসে গিয়েছেন, তখন হচ্ছে আমি আবার একটু থানায় খোঁজ নিয়েছিলাম অন্য মাধ্যমে, তখন আমার নামে কোনো মামলা নাই। আম, এটা হয়েছে আপনার তারপরে না মামলা আছে। আমি বলছি ঠিক আছে, ওয়ারেন্ট দেখেন। তা বলে যে ওয়ারেন্ট থানায় আছে, তখন দেখাবো। তা দেখলাম যে ওদের সাথে তর্ক করে লাভ নেই, আমাকে নিয়ে বলে যে কেন কথা বাড়াচ্ছেন, আপনি তো বুঝতেই পারতেছেন সব, খারাপ ব্যবহার করতে বাধ্য করেন না, চলেন। তার মানে ঠিক আছে, আমাকে 2 মিনিটের সময় দেন, আমি কাপড়টা চেঞ্জ করে নিই। তা আমি কাপড়টা চেঞ্জ করতে যে আমি ওই রাত 3টায় আমি তখন একটু লাইভে আসি, কারণ আমরা একটু গ্রামে থাকি, মফস্বল এলাকায়। আর 5 তারিখের পরে সন্ধ্যার পরে মেয়েরা বের হতে পারতো না। আমাদের বাড়ির সামনে অনেকগুলা ঘটনা ঘটছে, ছিনতাই, চাঁদাবাজি, আর নারীরা তো পুরো মানে অসুরক্ষিত হয়ে পড়ছে। সেই জন্য আমি ওইটা চিন্তা করে হঠাৎ করে লাইভে আসছি, লাইভে এসে জানালাম যে পুলিশ আমাকে নিতে আসছে মামলা ছাড়া, এরকম। 22 মানে 21 তারিখ দিবাগত রাত্রে আমি লাইভে আসি। তা ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে থানায় যাইতে গাড়িতে 5 মিনিট, 5-7 মিনিট লাগে এরকম। থানায় নিয়ে যায়, নারী ও শিশু ছেলে আমাকে রেখে আমার মাথার উপর পুরা একটা শীতের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে রাখে, এবং আমাকে বলা হয় যে আমি লাইভে গেছি, এটা সব জানাজানি হয়ে গেছে। হুম। তা আমি হচ্ছে পরের দিন শ্রীপুরের অধিকাংশ নেতাকর্মী থানায় চলে গেছে, চলে যেয়ে আমার সাথে কথা বলতেছে, দেখা করতেছে। এবং মাগুরা জেলা জেলা বিএনপির বড় এক নেতাও গিয়েছেন। ওনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে কি মামলায় আমাকে দিবেন। কেউ বলে মার্ডার, কেউ বলে নাশকতায়, মানে এরকম সিদ্ধান্ত নিতে নিতে আপনার হচ্ছে
আমাকে রাত 2টার পরে, তখন শুক্রবার 2টার পরে আমাকে চাঁদাবাজি ও মামলায়, মারামারি মামলায় আমাকে হচ্ছে চালান করা হয়। চালান করা হয়, হওয়ার পরে যখন কোর্টে আমার, আমার ভাইকে, আমার ভাইকে তখন আসতে দেয় না। আমার ভাইকে তখন ঢাকা থেকে শুনে বাড়িতে চলে যায়। আর তখন অলরেডি মামলা হয়ে গেলে তখন হচ্ছে জানলাম যে আমার 2 নাম্বার আসামি আমার ভাইকেও করছে। আর পরে জানতে পারলাম যে এই জন্যই করছে যাতে আমাকে, আমার পিছনে দৌড়ানোর জন্য এই মুহূর্তে কেউ নেই, কারণ আমার ভাই ছাড়া, তাই আমার ভাইকেও মামলার আসামি করা হয়েছে। তখন হচ্ছে আমার ভাগ্নে যায়, যাওয়ার পরে ও আগে থেকে যে উকিল টুকিল একটু ইয়ে করে, ধরে। কিন্তু শুক্রবার ছিল তো, উকিল সাহেব তখনও এসে পৌঁছান নাই, কিন্তু ওনার মৌরি আমার কাছে, যে আমাকে গারদখানায় রাখে, আমার কাছ থেকে সই নাই। সই নেওয়ার ওকালতনামায় সই নাই, ওকালতনামায় সই নেওয়ার পর উনি চলে যান। এবং আমার গারদখানার সামনে আমি তখন বিএনপির অনেকগুলা ছাত্র দল, ওরা ওদেরই বলতেছে ওরা স্বেচ্ছাসেবক দল, এবং আমার সামনে এসে অনেক মানে বিশ্রী আজে বাজে কথা বলতেছে আমাকে, আমার সরকার নিয়ে, নেতাকর্মী নিয়ে, এগুলো বলাবলি করতেছে। তা পরে জানতে পারলাম যে আমার ওকালতনামা ওরা ছিঁড়ে উকিলের মৌরিকে চড় থাপ্পড় দিয়ে ঘাট ধরে বের করে দিছে। আর উকিলকে অবরুদ্ধ করে রাখছে, আসতে দেয় নাই। এরকম জানার পর তারপরে আপনার সেদিন তো আর কোনো উকিল ধরতে পারেনি, কেউ ভয় আর দাঁড়ায়নি। তা আমাকে কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু কারাগারে তার আগে আমার ভাগ্নেকে ওরা খুঁজে বেড়াইছে, যেহেতু আমার ভাগ্নে দৌড়াচ্ছে আমাকে নিয়ে, ও ঢাকা থেকে গিয়েছে। তখন ওকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। ও জাস্ট একজনের একটু ম্যানেজ করে, ওরা আবার আমাকে ডিম টিম মারার জন্য অনেক মানে ডিম কিনছে। তা ও বলছে যে দেখেন, আমার আন্টি তো এত বড় লিডার না যে তাকে ডিম মারবেন, সে একটু অসুস্থ মহিলা মানুষ, আপনারা এটা করেন না। তখন ওদের কিছু টাকা দেয়, ওরা আর এটা করে না। না করার পর তখন বুঝলাম যে টাকা দিলে ওরা অনেক কিছু করে না আবার, এরকম। পরে কারাগারে আমাকে যখন নিচে দোতলা থেকে নিচে নামানো হয়, তখন দেখলাম যে মানে আমার সাথে আরো কয়েকজন আসামি কারাগারে প্রেরণ করার পর 5 দিন কোনো উকিল, এখন তো আওয়ামী লীগের কোনো উকিল আপনার উকিল বাড়ি যেতে পারে না, কোনো উকিল কোথাও খুঁজে পায় না, কোথাও কেউ দাঁড়ায় না ভয়ে। ওরা সব জায়গায় বলে দেয় যে আমার পক্ষে কেউ কোনো উকিল দাঁড়াবে না। সবাইকে হুমকি দেয়, জিআরও কে হুমকি দিয়ে আসে যে এই নামে কোনো নথি আসলে আপনারা নেবেন না, এবং আপনারা হচ্ছে আমাদেরকে জানাবেন। 5-6 দিন এইভাবে কোনো উকিল না পাওয়ার পরে আমি আবার থানায় ওদের কাছে বলছিলাম কি দেখেন, প্রত্যেকটা নেতাকর্মী যে আমার সাথে আবার দেখা করতেছিল, আমি বললাম যে প্রত্যেকে হাত জোড় করে আমি কান্না করতেছি যে দেখেন, আমার 2টা বাচ্চা আছে, ওদের দেখা, আমি ছাড়া ওদের দেখার কেউ নাই। আপনারা এমন কোনো মামলা দিয়েন না যাতে আমার জামিন না হয়, কারণ আমাকে খুব মানে কান্না করে হাত জোড় করে আমি অনুরোধ করতেছিলাম। তখন ওরা আমার কথা শোনে না, পরে তো মামলা দিয়েই পাঠালো। পরে দিল উকিল তো ধরতেই দিচ্ছিল না। তারপরে আমার এই কথাটা কোন একটা উকিল জানছিল যে আমার 2টা বাচ্চা আছে, আমি আমি ছাড়া ওদের দেখাশোনা করার কেউ নাই। তখন সে মানবতার খাতিরে সে 6 দিন পরে যে মামলাটা হাতে নেয়, নেওয়ার পরে, এবং এরা বলে দেয় 3 মাসের আগে আমাকে কোনো উকিল দাঁড়াতে পারবে না আমার পক্ষে, আমার জামিন হবে না। এখন উকিল মামলাটা নেওয়ার পরে দেখে কি আমার উপর 8টা ধারা দিয়েছে। এই 8টা ধারার এমন একটা ধারা আছে যেটা জজ, মানে জজ কোর্ট ছাড়া হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দিতে পারবে না। ওরা ইচ্ছা করে এটা করছে। তারপরে উম, উকিলটা উনি বিএনপি মাইন্ডের হলো, খুব ভালো ছিলেন। আমার ওনার ভিতরে একটু মায়া হয়েছে যে আমার 2টা বাচ্চা আছে। তারপরে আমার ওই দিনগুলোর কথা মনে পড়লে মানে আমার শুধু আমার কষ্টটা হচ্ছিল যে আমার বাচ্চাদেরকে দেখতেছে, আমার বাচ্চারা ঢাকায় একা একা। তারপরে উনি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হলো না, উনি ওটা গোপনে করছে, এবং জাজ কোর্টে উনি যেদিন জামিন ধরে, উনি ওই দিনও ওরা খুঁজতে গেছে যে আমার নামে কোনো নথিপত্র, যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্টে নট বেল হয়েছে, ওরা জেনে গেছে যে কোনো একটা উকিল আমার পক্ষে দাঁড়িয়েছে। ওরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যেদিন আমার জামিনের ডেট থাকে সেদিনই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ঘিরে যায় এবং ফেসবুকে লাইভে এসে আমন্ত্রণ জানায় যে আজকে অমুকে জামিন ধরবে, তোমরা সবাই চলে আসো। পরে আপনার জাজ কোর্টে যেদিন উনি উনি একটু কৌশল অবলম্বন করছিল, সেটা হচ্ছে উনি প্রথম আমার নথিটা জমা দেয় না। আম, ইয়ে করার পরে মাঝামাঝি মামলা, মানে এজলাস চলাকালীন, মানে জাজ উঠে যাওয়ার পরে কোর্ট চলাকালীন সময় একদম শেষের দিকে উনি যে পেশকারের মাধ্যমে আমার নথিটা ঢুকাই দেন। তার আগে যে ওরা প্রত্যেকটা নথি চেক করেন যে আমার মামলা
মানে আমার নামে কোনো নথি ঢুকছে কিনা। পরে উনি অনেকক্ষণ শুনানি শেষে যাই হোক সেগুলো আর বললাম না। অনেক ইয়ে করে হয়তো বা আল্লাহ আমার বাচ্চাদের কথা চিন্তা করে সেদিন আমার জামিনটা হয়েছিল, কিন্তু এটা গোপন ছিল। উনি জামিন করে উনি উনি ভয়ে বাড়িতে চলে গেছেন, উনি আর সেদিন চেম্বারে যান নাই। পরে আমার জামিন, আমি 16 দিন কারাগারে ছিলাম। 16 দিনের পরে কিন্তু আমার প্রথম ভুল হয়েছিল, আমি মনে করতাম যে আমি 14 দিন রয়েছি, আসলে 14 দিন না, পরে হিসাব করে দেখলাম যে 16 দিন ছিলাম। কারণ আমি এতটা মানসিক ভাবে ইয়ে ছিলাম। আহ পরে আপনার আমি যখন আমাকে যে বের করার সময়, এর আগে তো কখনো কারাগারে যাইনি, এই প্রথম। আমার বাবার অনেক জেল 94 সালে 32টা মামলা ছিল, ওনারা অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু আমি এই প্রথম কারাগারে গেলাম। অনেক ফর্মালিটি আছে ওগুলা ইয়ে করে। একজন ওইখানে জেল রক্ষী বলতেছে, অফিসার বলতেছে যে আপনি মাগুরা জেলায় এই প্রথম কোন নারী নেত্রী যে মাগুরা মানে জেলখানার কারাগারে ঢুকলেন, এর আগে কোনো নারী নেত্রী ঢোকে নাই। তখন আমি মনে মনে ভাবলাম যে আওয়ামী লীগ সরকার তো 15 বছর ক্ষমতা ছিল, কই মহিলা দল ছিল, তারা তো কখনো এরকম মানে হ্যারেজ হয় নাই আমাদের মতো, ওরা তো ওদের প্রতি কোনো অবিচার করেনি। তা তখন দেখে এক অফিসার বলতেছে কি, আরেক অফিসার, যে এনার নামে নাশকতার মামলা আছে, নাশকতার মামলা আছে, খুঁজেন। আমার তখন প্রচন্ড ভয় পেলাম যে আমাকে তো তাহলে আবার ইয়ে করবে, অ্যারেস্ট করবে। ওরা কি কাগজ টাগজ খুঁজে তখন বললো যে হ্যাঁ, না ওইরকম আসে না, তবে শুনছিলাম ওনার নাশকতার মামলা আছে, খুঁজে পেলাম না। যাই হোক, ওই একদম জেলখানার মেন গেট পার না হওয়া পর্যন্ত একটু আতঙ্কেই ছিলাম যে এই বুঝি আবার আমাকে শোন অ্যারেস্ট করে। পরে যাই হোক, আমাকে সবাই ওইখান থেকে বাড়িতে আর যেতে দেয় না, বললো তুমি ঢাকায় চলে যাও। ওরা তো ইয়া হুমকি দামকি দিচ্ছে অনেক। তখন আমি বললাম যে না, আমি এইভাবে পালায়ে যাব না, লুকায়ে যাব না, আমি বাড়িতে যাব। আমি যদি এইভাবে এই দিক দিয়ে চলে যাই, সবাই বলবে যে আমি পালাই গেছি। তখন আমি বাড়িতে যাই। বাড়িতে যে শুনলাম যে আমার যারা, ওরা যাদেরকে চিনতো মহিলা আওয়ামী লীগের কর্মীদের, প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে হুমকি দিছে, চাঁদা চাইছে, এবং প্রত্যেকটা মানে যারা ওরা যাদেরকে চিনতো প্রত্যেকেই ঘর ছাড়া। এত একটা ভীতিকর পরিবেশ এলাকায় সৃষ্টি করে রাখছে। দেখেন, আমরা তো মানে একদম মফস্বলের তৃণমূলের কর্মীরা, আমরা তো কখনো কারোর ক্ষতি করি না, আমরা সাংগঠনিক কার্যক্রম করছি, উন্নয়নমূলক কাজ করছি, সমাজ সেবামূলক কাজ করছি, এর বাইরে কিন্তু কেউ বলতে পারবে না। আমি আজকে লাইভে ওপেন বলতে পারতেছি, মানে ওপেন বলতেছি, আমার এলাকার কোনো বিএনপি লিডার বলতে পারবে না যে আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত, আমরা কারো ক্ষতি করছি, অন্যায় করছি কারোর সাথে। কিন্তু আচ্ছা আমি আচ্ছা একটা আপা, নারী, আমার আচ্ছা আপা, নারীকে সহ্য করতে পারলো না। আপা আপনার কাছে একটা প্রশ্ন। এই যে হুম, হ্যাঁ, প্রশ্নটা হলো এই যে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে আপনি যখন পোস্ট দেন, তখন জি, আপনি বলছেন যে বিএনপি নেতৃবৃন্দ আপনাকে বাধা দিচ্ছে যে এগুলি করো না বা ইত্যাদি ইত্যাদি। এরা জি, কারা? বিএনপি নেতৃবৃন্দের নাম জি। বলা যাবে? ওরা কারা? ওরা আহ, যারা এইভাবে ফোন করে আপনাকে বলেছে, মানা করেছে যে এগুলি বঙ্গবন্ধু এবং আওয়ামী, যে বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্রষ্টার নামে আপনি কোনো পোস্ট জি, করতে জি, পারবেন না। জি। এই বাধা সৃষ্টিকারী কে, কারা? এদের নাম এটা আমরা কি জানতে? একজন আছে হচ্ছে আপনার আমার স্থানীয় আওয়ামী লীগের, সরি বিএনপি লিডার আছে আপনার, নালিম আছে। তারপরে হচ্ছে আপনার এমনি মনোয়ার খান খোকন, মানে মনোয়ার খান, উনি এরা উনি সব একদিন বিএনপি? আমাকে নিজে বলছে। হ্যাঁ, সবাই বিএনপি। আচ্ছা, আর এই আওয়ামী যে লীগ তো এখন থানা, সবাই মানে পালিয়ে আর আছে, যে কেউ থানার ঘরে উঠতে একবার পারে না। বলছিলেন যে আপনার থানার ওসি, এনএসআই, ডিজিএফআই লোকেরা আপনার হ্যাঁ, তাদের প্রশ্ন বলছিলেন, ওদের কি ওসি সাহেব বা এনএসআই, ডিজিএফ এর ওদের কি, ওরা যারা আপনার সাথে কথা বলেছে বা আপনাকে 28 তারিখ, 28 সেপ্টেম্বর। এরা এরা কারা? এদের নাম পরিচয় কি জানেন আপনি? মানে আম, নাম মনে আছে? না, না, ওরা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। আর আচ্ছা, বর্তমান যিনি যাই হোক। ওসি বর্তমানে আসছে, ইনি আমাকে অ্যারেস্ট করছেন, উনি মনে হয় আর এই নতুন। যে আপনাকে গ্রেপ্তার করার পর থানায় যে পরদিন আপনি বললেন যে বিএনপি নেতৃবৃন্দ, একজন হ্যাঁ, বড় নেতার সাথে আরো অনেকে গিয়ে আপনাকে কোন মামলায় দিয়ে আপনাকে জব্দ করা যাবে সেসব চিন্তা করতেছিল, সেই মানে রত্নপুরুষটিকে, ওর নামটা কি, এটা উনি কে? আমাদের এলাকার সবাই বিএনপি যারা করে আপনার আপনি যে না, সেক্রেটারি, আপনি বললেন সাংগঠনিক না, যিনি সম্পাদক। যিনি হ্যাঁ, যিনি থানায় গিয়ে ওইখানে এইসব করতেছিল আপনার সামনে, যেটা জি, বললেন,
ওদের কি পরিচয়? আমাকে তো নারী ও শিশু ছেলে রাখছে, এবং আমার ভাবি ভাবি ছিলেন ওইখানে। তারপর আমার এক চাচা ছিলেন, আর আমার ভাগ্নে ছিলেন। ওরা বলতেছিল যে আচ্ছা ওরা এরকম বলা ইয়ে করতেছে। আচ্ছা, ওইখানকার আরেকটা বিএনপি সভাপতি, সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, তারপরে জেলা বিএনপি ইয়ে আছে আপনার। এবারকার পর ওরা বিএনপি সভাপতি পদপ্রার্থী এবারকার ছিলেন। এখনো কমিটির সংগঠন আছে কিনা জানি না ওদের। যারা এই থানায় গিয়েছিল তারা স্থানীয় বিএনপি জি জি। নেতৃবৃন্দ। মানে আচ্ছা, এই দেখেন ভাই, আ- আমি এত সামান্য আরেকটা একটা নারী। আরেকটা প্রশ্ন, ওই যে আপনাকে আপনার পরিবারের লোক ওদেরকে টাকা দিয়ে আপনাকে ডিম মারার জন্য, তারা ডিম ক্রয় করে উদ্যত হয়েছিল মারার জন্য, যেটা আপনি বললেন, তো এটা বন্ধ করতে যে তাদের কাছে তাদেরকে টাকা দিতে হয়েছে, টাকার নিয়ে তারা আপনাকে ডিম মারা থেকে না না, বিরত ডিম রয়েছে। মারা নাই। জি। হ্যাঁ, ওই যে টাকা যারা নিয়েছেন তারা কারা? ও সম্ভবত স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, এই এই দুইটা গ্রুপ দুইটা গ্রুপ, মানে মেম্বার। ওদের সুনির্দিষ্ট নাম আপনি জানেন না? না, আমি তো তখন গারদখানা, আর আমার ভাগ্না তো আচ্ছা, চিনে না ওদের। তবে আমার হ্যাঁ, ভাগ্না তো ওদের আপনার চিনে কাছে না। আপনি যে বিবরণ দিলেন, যে নির্যাতনের যে করুণ গল্পটুকু আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম, ওদের নামগুলি আপনি অবশ্যই পাবেন, সংগ্রহ করতে পারবেন, কারণ আপনার আত্মীয় যিনি তাদেরকে টাকা দিয়েছেন অবশ্যই তাদেরকে তিনি চিনেন, যেহেতু তারা স্থানীয়। সুতরাং তাদের নামগুলি সংগ্রহ করে, প্রত্যেকের নাম, যারা সেইভাবে আপনার এই নির্যাতন নিপীড়নের পিছনে যাদের হাত ছিল, নেপথ্যে যারা ছিল, সামনাসামনি যারা ছিল, তাদের নামের তালিকা করে অবশ্যই রাখবেন, এবং সেগুলো আমরা আপনার কাছ থেকে সংগ্রহ করব। কারণ এই এরা নরপশু, এরা এই বর্তমান অবৈধ সরকারের দূষর, এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দূষর। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে আপা। ভাই, আর আর আপনি একটা আমাদের কথা বলি। সাথেই থাকুন, আমরা। আমার জি। আমার ভাবি তো ওয়ার্ড মেম্বার রানিং। আহ এখন তো বলে যে শুধু সবকিছু তো ওরা বাতিল করে দিয়েছে, ইউপি চেয়ারম্যানটাই শুধু রাখছে, কিন্তু ওটা নামে মাত্র, কাজে নেয়। আমার ভাবি যেহেতু আমার আপন ভাবি ওয়ার্ড মেম্বার, কিচ্ছু পায় না, কিচ্ছু দেয় না। আপনার টিসিবির কার্ড সব ওরা নিয়েই ভাগ টাগ করে নেয়। 5টা মনে হয় এবার দিয়েছিল, ওই 5টাও বাড়ি পারে এসে পরে নিয়ে চলে গেছে। মানে শুধু নামে মাত্র আছে যে ইউনিয়ন পরিষদটা আছে। তাছাড়া ওরাই সব করে। আমার ভাবির কল্যাণে এটা জানতে পারছি। আরেকটা আপনি বলতেছিলেন যে, যে কথাটা আপনি বললেন যথার্থ কথা, যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জি। কখনো মহিলা যুব দলের নেতৃবৃন্দ বা বিএনপি জামাতের কোন নেতা নেত্রীকে এভাবে জেলখানায় আমি পুরে দেন ওই প্রথম এলাকায়। একজন নারী নেত্রী, এই প্রথম কিন্তু দিয়েছে কেমনে? কারাগারে। হ্যাঁ, কেন দেবে কি করে? কারণ তখন তো 15 বছর বাংলাদেশের সরকার প্রধান ছিলেন মানবতার নেত্রী, বঙ্গবন্ধু কন্যা, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৎ রাষ্ট্রনায়ক। সুতরাং তার ক্ষমতায় থাকাকালীন কোনো অবস্থাতেই কোনো নারী, শিশু বা অন্যায়ভাবে কেউ নির্যাতিত নিপীড়নের শিকার হতে পারে না, হয় নাই। যে অপপ্রচারগুলি করা হয়েছে আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মহানায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, নেহায়েত নিছকই বানানো গল্প, তার প্রমাণ আজকে দেশবাসী পাচ্ছে। যে মানুষগুলি এই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাদের মুখ থেকে আজকে আমরা শুনতে পাই, শেখ হাসিনাকে আমাদের ফিরিয়ে এনে দাও, তারই দরকার, তিনি জি হ্যাঁ, আমি যথার্থভাবে গ্রামে আমাদের এটা জন্য সবার মুখেই নেতৃত্ব শুনি। দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ, আপা, আপনি ধন্যবাদ, আপনি আমাদের সাথেই জি থাকুন। ভাইয়া। এই অপশক্তির, অপশাসনের যবনিকাপাত অবিলম্বে হবে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে, বঙ্গবন্ধুর বাংলাদেশে। আপনি আমাদের সাথেই থাকুন। এবার নির্যাতনের কথা বলবেন বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির, আপনি বলুন। হ্যালো, শোনা যাচ্ছে দাদা? জি, জাহাঙ্গীর কবির, আপনি বলুন, একটু সংক্ষেপে বলার হ্যাঁ, চেষ্টা করুন প্লিজ। জি জি, ওদের অবশ্যই আমি আর সংক্ষেপে বলবো। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আদর্শের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আর যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর, আমি আন্তরিকভাবে তাদের স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম বা পেয়েছি এখনো।
তো আমার আমার জীবনে যেটা ঘটে গেছে 5ই আগস্ট, এটা খুবই আমার কাছে বেদনাদায়ক, দুঃখজনক। 5 তারিখ সকাল থেকে অনুভব করতেছিলাম জননেত্রী শেখ হাসিনা হয়তো ক্ষমতা ছেড়ে দেবে, অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে আজকেই, এমন একটা অনুভবের মধ্যে ছিলাম। তা আমরা পরিবারে, আমরা চার ভাই রাজনীতির সাথে জড়িত। আমার বড় ভাই শ্রমিক লীগের রাজনীতি করে। আমি আহ স্বেচ্ছাসেবক লীগের সাথে ছিলাম। আমি সাংবাদিকতা করি। আমি হয়তো আগে বলা হয়নি, আমি বাগেরহাট সদর উপজেলা প্রেস ক্লাবের আমি বর্তমান সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। আমি প্রেস ক্লাবের। তো আমি যখন দুপুরের দিকে 1টার দিকে যখন সেনাপ্রধান ভাষণ দেবে খবর পেলাম, তখন থেকে আমরা খুব পড়ে গেলাম চার ভাই। আপনি নিজেকে আনমিউট করুন, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন নাকি? না, আমি কথা ঠিক শোনা বুঝতে যাচ্ছে না? পারতেছি না। জি জি জি, বলুন 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 বলুন। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, তো ওই পাঁচ তারিখে আমরা 5 আগস্ট বেলা 1টার দিকে আমার ছোট ভাই, না, এক ভাই ওইটুকু সাবেক শুনছি আমরা। জি, হ্যাঁ, ওইটুকু শোনা গেছে। আমার আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি প্রেস ক্লাবের সেক্রেটারি। আমার ইমিডিয়েট ছোট যিনি সেজু ভাই, ও মৎস্যজীবী লীগের ইউনিয়নের প্রেসিডেন্ট রানিং। আর চতুর্থ যে ভাই, ছোট ভাই মোহাম্মদ আলী, ও সাবেক সভাপতি ইউনিয়ন ছাত্রলীগের এবং জেলা ছাত্র বর্তমানে জেলা যুবলীগের সদস্য। তা ওকে আমরা চার ভাই এসে বাড়িতে বসলাম যে কি হচ্ছে, কি পরিস্থিতি, অবজারভেশনে ছিলাম কি করা যায়। ইতিমধ্যে দেখতেছি বিএনপির যারা একটু ছাত্রদল যুবদল একটু দাঙ্গা টাইপের ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে বাড়ির সামনে দিয়ে, যেহেতু আমাদের মেইন রাস্তার সাথেই বাড়ি। তো এই অবস্থার মধ্যে থেকে মোটামুটি 3টে নাগাদ খবর পেলাম যে জননেত্রী শেখ হাসিনাকে জোর করেই পাঠায় দেওয়া হয়েছে, বাসে চলে গেছে, এরকম একটা গুঞ্জন খবর আসলো যে সে পালায়া গেছে, এরকম আর কি। তখন জাহাঙ্গীর খুব কবির ভাই, ভেঙে পড়লাম। জাহাঙ্গীর কবির ভাই, আপনার কাছে অনুরোধ, আমাদের মানে সময় একটু বেশি চলে গেছে আগে, আমরা একবার আমি শেষ আমি পাঁচ প্রান্তে চলে মিনিটে শেষ করবো। আমি হ্যাঁ, 5 মিনিটে শেষ করবো, আমাদের আরো আমার দুজন কথাগুলো বলি। আছেন, তো একটু খুব সংক্ষেপে একটু জি জি জি, বলুন প্লিজ, আমি মূল জায়গাটা আমার আসুন। কথাগুলো 5 মিনিটে শেষ হয়ে যাবে, লিডার। তো এই জি থেকে আর কি, বাড়ি থেকে চিন্তা করলাম এখন তো পালাতে হবে, সন্ধ্যার পরে পালানো ছাড়া উপায় নেই। সবাই চলে যাচ্ছে, ফোন করতেছে অনেকেই, দলীয় লোকজন ফোন করতেছে বাড়ি থাকা ঠিক হবে না, যে কোনো ভাবে আত্মগোপনে চলে যাও। তা আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমাদের পাহারা দিয়ে রাখা হচ্ছিল, রাস্তাঘাট সব ঘিরে রাখা ছিল। আমরা 5 তারিখ গেল, 6 তারিখ গেল, এভাবে ওরা বাড়ির সামনে আসে, খোঁজাখুঁজি করে, ওদের দেখলে আমরা একটু বাড়ির পিছনে পলাইছি। তো আমাদের বাড়িটা গ্রামে, আমাদের বাড়ির সীমানাটা অনেক বড়, প্রায় আপনার 5 একর, পিছনে বাগান টাগান আছে। বাগানে পলাই, ওরা এসে খুঁজে টুজে চলে যায় যে আমরা বাড়ি নাই। তো ওরা ধরে নিশ্চয় হয়তো পালায়া গেছি, কিন্তু ওরা খোঁজ খবর নিচ্ছে কোথাও যায়নি, আশপাশে আছি, এরকম প্রতিদিন খোঁজে। তো হঠাৎ 7 তারিখে, 5 তারিখ 6 তারিখ গেল, 7 তারিখে দুপুর বেলায় ওরা প্রায় বিএনপির ছাত্রদল যুব দলের প্রায় 50 থেকে 60 জন, সবার কাছে রামদা, হকি স্টিক, লোহার রড, হাতুড়ি, শাবল, এই ধরনের কুড়াল, এই ধরনের সব অস্ত্র শস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়লো। না, এর আগে বাড়িতে ওইভাবে ঢুকি নেই একদিনও। ঢুকে পড়লে এই সময় আমরা চার ভাই পিছন থেকে পলায় যাই, আমরা পিছনেই ছিলাম, পিছন থেকে পলায় বাগানে ঢুকে যাই। তখন সময় দুপুর 7 তারিখে দুপুর 1টা 30 মিনিট থেকে হয়তো 40 মিনিটের মধ্যে। তা আমরা চলে যাই, ওই অবস্থায় ওরা বাড়ি ঢুকে তছনছ করে ফেলে, আমাদের ঘর টর সব মেয়ে ছেলেদের করে টর্চার করে। এই সময় আমার ওয়াইফ আর আমার ছোট ছেলে বাড়িতে ছিল না, আমার ওয়াইফের অপারেশন হসপিটালে ছিল, অপারেশনে। তো আমি আমার বড় ছেলে অর্থাৎ ক্লাস 7-এ পড়ে, ওকে নিয়েই আমি সাথে করে নিয়ে পলালাম বাগানে। যে বাগানটাতে আমি আশ্রয় নিলাম, ওই বাগানটাতে তখন পানি ছিল, পানি। এবং ওই দিন থেকে পরদিন 8 তারিখ বেলা 2:30 পর্যন্ত ওই বাগানে ছিলাম আমি আমার ছেলেকে নিয়ে, সারা রাত এবং দিন। 7 তারিখ বেলা 2টা থেকে, মনে করেন 1:30 বা 1:45 থেকে পরদিন 8 তারিখে বেলা 2:30 পর্যন্ত আমি বাগানে ছিলাম, দাঁড়াই রাত কাটিয়েছে আমাদের, আমার ছেলে সহ আমি। এই অবস্থায় ওরা আমাদের বাড়ি ঘর লুটপাট করলো। লুটপাট বলতে সমস্ত ঘরের তো যত শোকেজ, আলমারি, যা যা ছিল মূল্যবান নেওয়ার মতো, সেগুলো নেওয়ার পরে বাকি সব ভাঙচুর করে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে একদম। একটা ভিডিও আমি দিছিলাম মেইলে, দেখে থাকবেন। তা আমাদের যারা মহিলারা ছিল সব
বের করে দিতে হয়েছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, যেখানে যা ছিল নেওয়ার মতো আসবাবপত্র, মানে প্রয়োজন তাদের লাগতে পারে এরকম সব। আমরা এই সময় বাগান থেকে আমরা এক একজন করে 4 ভাই, আমার 3 ভাই একদিকে চলে যায়। আমি আমার ছেলের সাথে থাকার কারণে আমি আমার ভাইদের সাথে যাইতে পারলাম না। ওই দিন রাতে 8 তারিখ, আমি পরদিন 9 তারিখে আমি আমার ছেলেরে নিয়ে আমি মোটামুটি একটা পথ দিয়ে বেরিয়ে পলায় যাওয়ার চেষ্টা করি। বাগেরহাট থেকে আমার সদর থানা পার হয়ে আমি ফকিরহাট উপজেলার কাছাকাছি গেলে ওখানে আমাকে রাস্তায় আবার ব্যারিকেড দেয়। কিভাবে যেন খবর পায়, মোটরসাইকেল নিয়ে যায় আমাকে আটক করে আমার কাছে যা যা ছিল সব নিয়ে যায় আমাকে এক কাপড়ে। শুধু আমার মোবাইল দুটো নেয়নি, আর আমার এক কাপড়ে আর সব নিয়ে যায় আমার কাছ থেকে, কাপড় চোপড় যা ছিল মানে ধরে সব নিয়ে যায়। এই অবস্থায় আমি খুলনায় চলে যাই। খুলনার থেকে, যেহেতু আমার স্ত্রী ছিল বরিশালের আপনার মেডিকেল কলেজে, ওখানে অপারেশন হয়েছিল, তা আমি বরিশাল চলে আসি। আমার শ্বশুর বাড়িও বরিশালে। বরিশাল চলে আসি। এ সময় আমাদের বাড়ি ঘর থেকে সবাইকে বেরিয়ে দেয়, একদম বাড়ি শূন্য হয়ে যায়। আমাদের বাড়িতে মনে করেন আমার 6টি চিংড়ি প্রজেক্ট দখল করে নিয়ে যায়, মাছ ধরে নিয়ে যায়, বাড়ি পুকুরের মাছ। বাগানে আমাদের বাড়িতে মনে করেন নারকেল সুপারি আছে অনেক, 5 একর 10 বিঘা জমিতে অনেক নারকেল সুপারি, এগুলো সব নিয়ে গেছে, এখনো তাদের দখলে। আমাদের চিংড়ি ঘের গুলো এখনো দখলে আছে তাদের। আর আমাদের 3 ভাইয়ের 3 বউ বাড়িতে গেছে। আমার ওয়াইফ বাড়ি গেছে নভেম্বরের 20 তারিখে, তাও সেনাবাহিনীর সহযোগিতায়। বাগেরহাটের যে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্প যে মেজর ছিলেন নাসির সাহেব, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, সাংবাদিক পরিচয় দিছি, যেহেতু আমি সাংবাদিকতা করি এবং প্রেস ক্লাবের সাথে যুক্ত, প্রেস ক্লাবের সেক্রেটারি। উনি সেই হয়তো সহানুভূতিটা আমাকে দেখাইছে, বাগেরহাটে এরকম কাউকে দেখায়নি। আমার ওয়াইফ এবং আমার ছেলেরা বাড়িতে আছে, চাপের মধ্যে আছে, খুব সমস্যা আছে। আর আমি বরিশালে কিছুদিন ছিলাম, তারপর আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় একটা মানে খুব অসহায় একেবারে, আমি পরের ধারে থাকি। আজকে আমার মনে করেন 6টা 7টা মামলা আছে আমার নামে। 7টা মামলায় আমি আসামি আছি, পিবিআইতে আছে মামলা। সব মামলাগুলো কোর্টে করছে, কোর্ট থেকে পিবিআইতে পাঠাইছে, কোনোটা ডিবিতে দিছে, কোনোটা গুলো থানায় দিছে, এভাবে আছে। আমি ঢাকাতে আত্মগোপনে আছি, একটা পরিত্যক্ত ঘরের মতো। আমি যদি আপনাদের দেখাতে চেষ্টা করবো যে রুমটাতে আমি থাকি, এখানে অন্যের একটা রুমে একটা মাছের আড়তদার, সে আড়তদারের একটা গোডাউন রুম আছে, সরঞ্জাম থাকে, সেই রুমে আমি থাকি। এখানে মানে কমন কোনো বাথরুম টুম নাই, মানে সেরকম বাথরুম টুম নাই। টোটাল হয়তো 20টা রুমের জন্য একটা বাথরুম আছে। 20টা রুমের লোকজন থাকে যারা মাছের ব্যবসা করে এখানে যাত্রাবাড়িতে, ঢাকা যাত্রাবাড়িতে। এখানে আমি আসি। মানে এখন আমাদের মনে করেন পরিবার খুব কষ্টে আছে, আমার বাচ্চারাও খুব কষ্টে আছে। ওদের পরীক্ষা ছিল, যে কারণে অনেক অনুরোধ করে সেনাবাহিনীর সহযোগিতা ওদের বাড়িতে পাঠিয়েছে। আজকে আমার ওয়াইফ সন্ধ্যাবেলা আমাকে ফোন করছে যে 200-400 টাকা দিতে পারবা কিনা। আমি বলছি না, আমার দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। এটা খুব খুব দুঃখজনক। আমরা কোনো ইনকাম করি না। সেনাবাহিনী আমার বাড়িতে গেছে, বুঝছে, দেখিছে, দেখে বলছে যে কেমন আমলিক করছেন আপনারা 15 বছর 16 বছর, আপনার বাড়িতে মনে হয় না যে 20 বছরে 10 টাকার কাজ করেছেন, কি আমলিক করছেন আপনারা। আমি স্যার, এটাই তো আমাদের অপরাধ। আমরা তো ইনকাম, আমরা অবৈধ ইনকাম করি না। আমাদের যা আমার বাবা রেখে যাওয়া যে সম্পদ আছে, আমরা তা দিয়ে মোটামুটি চলতে পারি। সাংবাদিকতা করি, সাংবাদিকতা ভালো লাগে পেশা হিসেবে, সম্মানের জন্য করি। কারোর কাছ থেকে 2 টাকা ধার করি না, কোনো জায়গায় আচ্ছা হাত পাতা লাগে না, আচ্ছা, ইনকাম করা লাগে না। জাহাঙ্গীর কবির ভাই, এই যে আপনাদের, জি জি। আপনার উপর যত নির্যাতন নিপীড়ন হলো, বাড়িঘর লুট করা হলো, মাছের খামার লুট করে নিয়ে যাওয়া হলো, আজকে আপনি এই মানবতার জীবনযাপন করছেন। আপনার আপনার যে বিবরণ, যে এত একর জায়গার উপর আপনাদের বাড়ি, এটা পৈতৃক সূত্রেই আপনাদের যে সচ্ছলতা ছিল, সেই জি ফ্যামিলির আপনার সহধর্মিণী আপনাকে আজকে ফোন করে 300-400 টাকা চায়। 300-400 টাকা তো ঢাকা শহরে এক কাপ চা খাইতে লাগে 300-400 টাকা। তো শুনে, জি। আপনার কথা শুনে স্বাভাবিক কারণে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। তো কথাটা আমি জানতে চাচ্ছি যে এই যে ঘটনাগুলি যারা ঘটাইলো, ওই স্থানীয় জি। বিএনপির নেতৃবৃন্দ কারা ছিল, তাদের রাজনৈতিক পরিচয় কি, তাদের নাম পরিচয় কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আমি সবাইকে বলছি, আমি সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিশ করছি, আমার ভিডিও আমি পাবলিশ করছি আমার ফেসবুক একটু আইডি যদি থেকে। বলতেন যে ওরা কারা সেনাবাহিনীকে দিছি। আক্রমণকারীরা, এই ও ও রামদার হচ্ছে নিয়ে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, তার সহ তারই বাহিনী, ওয়ার্ড, আমাদের যেটা ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মাসুম মোল্লা, তার ভাই মামুন মোল্লা, তার আরেক ভাই মাহমুদ মোল্লা, তার 2 ছেলে এবং তার চাচাতো ভাইটাই এরা। আমি আপনাকে স্পেশালি আমি সব নোট দিব আপনাকে, হোয়াটসঅ্যাপে আচ্ছা আমি দিয়ে ঠিক দিব। আছে, আপনি আপনি এগুলি আপনি ঠিক সব আছে, আমি আমাদেরকে ভিডিও দিয়ে দেবো, সরবরাহ করবেন। আপনাকে আমি আর ভিডিও দেবো। জি, আর একটু প্রশ্ন হলো যে আপনি কি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন, রিপোর্ট করেছিলেন পুলিশকে যে আপনার যে এত বড় ক্ষতি করে দিল?
আমি পুলিশকে রিপোর্ট করতে চাইছিলাম। আমার যেহেতু আমি সাংবাদিকতা করি বাগেরহাটে, যারা এখনো পুলিশ অফিসার আছে বিভিন্ন স্তরে, আমার অনেক পরিচিত অনেকে আছে, তাদের সাথে আমি কথা বললাম। তারা বললো যে ভাই এই মুহূর্তে আপনি রিপোর্ট করেন না, এটা পরেও আপনি করতে পারবেন। তা আপনার আমরা ভালোবাসি, আপনি রিপোর্ট করতে আসবেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী সন্তান আসতে পারবে না, এদের করে টর্চার হবে, বিভিন্ন রকম সমস্যা, আমরা পুলিশ কিন্তু আপনার কোনো সহযোগিতা এখন করতে পারবো না, আমাদের হাতে ক্ষমতা নাই, আপনি এটা পরে করেন, আমাদেরকে দিল। আমরা 4টে ভাই, আমি বলি যে আমার 4টে ভাই, আমরা এখনো কেউ বাড়ি যেতে পারি না। আমার বড় ভাই হ্যাঁ, খুলনায় থাকে, আমার সেজো ভাই ঢাকাতে আছে, আমি ঢাকাতে, আমার ছোট ভাই একদম ছোট ভাই চতুর্থ জন, সে আছে চিটাগাং। চিটাগাং সেই ভ্যানের উপর পোশাক বিক্রি করে, পুরোনো কাপড় বিক্রি করতেছে চিটাগাং বসে। মানে আমাদের আল্লাহর রহমতে মনে করেন উপর আল্লাহ, আমরা মানুষকে খাওয়াই। আওয়ামী লীগের রাজনীতি করে জীবনে 10 টাকা ইনকাম করিনি, কোনো লিডারের কাছে কোনোদিন বলিনি যে একটা কাজ দেন, আমরা কোনোদিন বলি না। আমাদের সেনাবাহিনী অফিসার যিনি মেজর নাসের সাহেব দেখে বলেছে কিসের রাজনীতি করেন মিয়া, বাড়িতে প্লাস্টার খসে গেছে ঘরের, 20 বছরে হাত দেন নাই, কিসের রাজনীতি করেন আর বাড়ি ছাড়া হলেন কি কারণে? আমি বললাম স্যার আমরা প্রতিবাদী, আমরা এলাকায় থাকলে অন্যায়গুলো করা যায় না, আমরা প্রতিবাদ করি, আমাদের আমাদের লোক আছে, জনসমর্থন আছে, ঠিক আছে। তা আমাদের ঘের গুলো এখন হচ্ছে 6টা চিংড়ি ঘের, তারা এখনো দখল করে রেখে, বারবার সেনাবাহিনী বলছে তারপরও ছাড়ি নাই, এখনো ছাড়ি নাই। আমার বাচ্চারা গেছিল ঘেরে, নিষেধ করেছে ঘেরে আসবা না কেউ। আমার বাচ্চা তো চতুর্থ শ্রেণী, একজন পঞ্চম শ্রেণীতে পড়ে, একজন বড়জন সপ্তম শ্রেণীতে, এবার অষ্টম শ্রেণীতে উঠবে, একজন পঞ্চম শ্রেণীতে উঠবে। আমার ওয়াইফ জীবনে এই ধরনের ঘটনা দেখে নাই, জাহাঙ্গীর বুঝছেন। ভাই আপনার এই যে যারা এসব করেছে এখনো করে চলছে, জি তাদের অবশ্যই জি বিচারের মুখোমুখি হতে হবে। পুলিশ সদস্যরা যাদের কাছে আপনি গিয়েছিলেন রিপোর্ট করতে, তারা যে আপনাকে কথাগুলো বলেছে যথার্থই বলেছে, কারণ পুলিশও তো নিরাপদ নয়। হাজার হাজার জি পুলিশকে আনসারকে এই অপশক্তির দোসররা হত্যা করেছে। এই যে পুলিশ জি ভাইয়ের আজকে বর্ষা স্টেশনে পেটের দায়ে তারা চাকরি করতে হয়, পরিবার চলবে না সেই জন্য, তারাও তো নির্যাতিত নিপীড়িত। এই জি অবস্থাটা তারা বুঝে, সেজন্যই তারা আপনাকে বলেছে যে আপনি এই মুহূর্তে করেন না, পরেও করতে পারবেন, করলে তো আপনার উপর আবার হ্যাঁ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আসবে, আমরা তো আপনাদের সহযোগিতা করতে পারবো না। জি তারাও মানবতার পক্ষে। যে পুলিশ অফিসারটি আপনাকে জি। এই কথাগুলি বলেছে তিনিও নির্যাতিত, ওই খবর নিয়ে যায় দেখেন। আর যেটা আমরা জানি হাজারো না পুলিশকে তারা আমি হত্যা জানি, করেছে, আমি জানি, ঝুলিয়ে এটা আমি রেখেছে। জানি, কারণ আমি তাদের জাহাঙ্গীর ভাই সাথে আপনি ফোনে আমাদের যোগাযোগ সাথেই করছি। থাকুন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একবারে শেষ পর্যায়ে আমাদের আরো দুইজন আম, জাতিত নিপীড়নের শিকার ভাইরা আছেন। এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনম আব্দুল্লাহিল বাকির কাছে। বাকি, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি খুব সংক্ষেপে মূল জায়গায় আপনার যে নির্যাতন নিপীড়নের গল্পটুকু সংক্ষিপ্তভাবে আপনি তুলে ধরুন প্লিজ। আমরা একবারে শেষ প্রান্তে অনুষ্ঠানের। ধন্যবাদ বাকি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জাতীয় চার নেতা নেতৃবৃন্দ এবং আমাদের ভাষা শহীদের সকল শহীদদের, এবং আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রথম শহীদ আমাদের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিনোদপুর ইউনিয়নের মাসুদ ভাই, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি, যিনি মৃত্যুর সময়, যাকে মব জাস্টিস করে মারার সময় যিনি একটু পানি চেয়েও মৃত্যুর সময় পানি পান নাই, সে ভাইকে স্মরণ করে আজকের বক্তব্য শুরু করছি। যে উপস্থিত যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, সকলকে শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। 5ই আগস্ট যখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়, তখন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে, আমি, আমার বাবা, আমার ছোট ভাই, আমার মা, সবাই মিলে আমরা টিভির পর্দায় তখন মানে দেখছিলাম যে পরিস্থিতি কি। দিয়ে যখন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যে মুহূর্তে দেশ থেকে বাধ্য করা হয় এবং সে বিষয়টা প্রচার হয়, তার ঠিক 3-4 মিনিটের মধ্যে মোটামুটি 300-400 জামাত বিএনপির সন্ত্রাসীরা আমাদের বাড়িতে আক্রমণ করে, এবং তারা মানে যখন আমাদের পাড়াতে ঢুকতে ঢুকতে আমার নাম ধরে চিৎকার করতে করতে যে বাকি কই, বাকিকে আজকে মার্ডার করব, বাকিকে আজকে মেরে ফেলবো, এরকম ধরনের কথাবার্তা। তো আমি বাইরে ওই চিৎকারটা শুনে তখন আমি, আমার বাসাতে একটা সেফ জোন আছে, ওই সেফ জোনে আমি তখন লুকিয়ে যাই। লুকিয়ে যাওয়ার পরে তারা আমাদের বাসার বাইরের গেট লাগানো ছিল, আমাদের বাসায় ঢুকতে গেলে 2টা গেট পার হতে হয়, তো বাইরের গেট লাগানো ছিল, বাইরের গেটটা হচ্ছে
এই স্টিলের, সে গেটটা তারা জোর করে মানে তালা মারা ছিল, তালা টালা সবকিছু ওগুলো ভেঙে, তারপরে বাড়ির চারধার দ্বারা মানে চারদিক দিয়ে আক্রমণ করছে, জানলাতে বাড়ি মারছে, ছাদের উপরে উঠে গেছে, মানে যেরকম নারকীয় করা যায় এরকম করে তারা এই সবকিছু গেট টেট ভেঙে জানলা ভেঙে আমাদের বাসার মধ্যে প্রবেশ করে। বাসার মধ্যে তখন তো আমি এই মানে বাসার মধ্যে একটা সেফ জায়গাতে আছি, আর ওই জায়গাতে তখন আব্বু ছিল, তারপরে আম্মু ছিল, তারপরে আমার ছোট ভাই ছিল। ওইটাই মানে এরকম ওদের মধ্যে আবার কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে কিছু ছেলে, তারাও ছিল ওই ছাত্রদল জামাত শিবিরের সাথে। দিয়ে তারা তখন মানে ঢুকে, তখন মানে কোনো কথা নেই, বাড়িতে যত ধরনের আসবাবপত্র আছে সবকিছু, টিভি, ফ্রিজ, তারপর সবকিছু মানে বাড়িতে, আমরা পারিবারিক ভাবে একটু সচ্ছল শুরু থেকেই, আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতো সেই সুবাদেই। তো বাড়ির যত আসবাবপত্র আছে, তারপরে বাড়ির যে সোলার প্যানেল আছে, এই সবকিছু ভাঙচুর করে, মানে কোনো কিছু রাখে নাই, একদম গুঁড়ো 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 করে দেওয়ার পরে আপনার আমাদের মানে আলমারি আছে, আলমারির দরজা ভেঙে আলমারির মধ্যে আমার মায়ের 12 ভরি গয়না ছিল, তারপরে এই আব্বুর ব্যবসার টাকা ছিল 5-6 লাখ মতন, সবকিছু লুট টুট করে। আবার আমাদের বাড়ি ঘরের এই এই যে মিটার ভাঙচুর করে, তারপরে আপনার এই বাড়িতে আগুন দেয়, এই মানে খাটের উপর পেট্রোল দিয়ে পেট্রোলে আগুন দেয়। আর আগুন দেওয়ার পরে আমার মোটরসাইকেলটা, আমার বাবার মোটরসাইকেলটা, দুইটা মোটরসাইকেলই তখন বাসায় ছিল। আমার মোটরসাইকেলটা কিনা বেশি দিন হয়নি, মনে হয় তার 10 দিন আগে মোটরসাইকেলটা কিনছি, 25শে জুলাই আমার জন্মদিন ছিল, 25শে জুলাই মোটরসাইকেলটা কিনছিলাম। আর 5ই আগস্টে ঘটনা ঘটে, যে 25শে জুলাই তখন মানে পুরা বাড়িটা একদম ধ্বংসস্তূপ করে দিয়ে তারা আগুন ধরাই দিয়ে আমার বাবার মোটরসাইকেলটা পুরা মানে কুচ্ছি, মানে ভাঙতে ভাঙতে কোনো কিছু রাখিনি, মানে গুড়া গুড়া এত বড় পিস পিস করে দিয়ে ভাঙতে ভাঙতে এরকম অবস্থা। আর আমার মোটরসাইকেলটা বাইরে নিয়ে যে আমাদের মোড়ের মধ্যে পেট্রোল দিয়ে মোটরসাইকেলটাতে আগুন আগুন ধরাই দেয়। তারপরে মানে এর মধ্যেও যখন এরকম অবস্থা হয়, দিয়ে আগুন ধরে দিয়ে একবার তারা চলে যায়। চলে যাওয়ার পরে আমাদের আশেপাশে বাড়ির মানুষজন এসে সে আগুনটা আবার একটু নিয়ন্ত্রণে আনে পানি টানি দিয়ে। আর আমি তখন আমি বের হয়ে তখন আমাদের বাড়ির পিছন দিয়ে একটা বাগান আছে, ওই বাগান দিয়ে তখন আমি কোনো একটা সেফ একটা জায়গায় যাই বাড়ি ত্যাগ করে। আমি যাওয়ার পরে বাড়িটাতে আবার আক্রমণ হয়ে যে ভাঙা জিনিসপত্র যত আসবাবপত্র পড়েছিল সেগুলো আবার তারা ভাঙচুর করে, আবার মানে ভাঙা জিনিস আবার ভাঙে। যে তার 30-40 মিনিট পর আবার বাড়ি আক্রমণ করে, মানে 3 দফায় বাড়ি আক্রমণ করছে। 3 দফায় বাড়ি আক্রমণ করার পরে বাড়িতে মানে বসবাস করার মতো বাড়িতে কিচ্ছু ছিল না, 4টা ঘর, ডাইনিং টেবিল টেবিল সোফা টোফা যা কিছু ছিল, ফ্রিজ টিজ সবকিছু একদম মানে বলার মতন না, মানে কোনো কিছু আর নাই বাসায়, এরকম অবস্থা, আচ্ছা মানে একদম আচ্ছা আচ্ছা বাকি আচ্ছা বাকি ভাই, আপনার এই যে আপনি নিজেও ছিলেন, উপস্থিত ছিলেন, এরা কারা যারা এগুলি ঘটিয়েছে, যারা এই বর্বরতা করেছে, তারা কারা, তাদেরকে কি চিনেন? গুলো ঘটিয়েছে তারা হচ্ছে আমাদের এলাকাটা মূলত হচ্ছে জামাত বিনতি প্রবণ এলাকা, চাঁপাইনবাবগঞ্জ। তো এই জায়গায় আপনার এই জায়গায় আমরা বিগত আপনার না, আমার প্রশ্ন হলো যে এদেরকে আপনি চিনেন, জি এদের নাম এদেরকে পরিচয়? অনেকে অনেককে চিনি, আবার অনেককে চিনি না, মানে অনেক বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করতে আসছে। আচ্ছা, যাদেরকে চিনেন তাদের নাম বলা বলতে আমি পারবেন আপনি? চান না? নামটা বলতে চাচ্ছি না, আমি আপনাকে আমি না ঠিক হোয়াটসঅ্যাপে। আছে, আপনার নিরাপত্তার প্রশ্নে যদি আপনি না বলতে চান, আপনার শুনতে চাই না। আপনার এই এত বড় তাণ্ডব হয়ে গেল, আপনার বাড়িতে জ্বালিয়ে দিল বাড়ি, এত সম্পদ এত কিছু নষ্ট করলো, পুলিশের কাছে রিপোর্ট করেছিলেন? হ্যাঁ, তারপরে বলি, তারপরে তখন তখন আমাদের থানা ওসি ছিল সাজ্জাদ সাজ্জাদ সাহেব। তো সাজ্জাদ সাহেবের সাথে এই সাজ্জাদ সাহেবকে আগে আমার বাড়ি আক্রমণ করার আগেই আপনার ওই আগে ওরা থানা হামলা করে। থানা হামলা করার পরে আমার বাড়ি আক্রমণ হয়েছিল। তার সাথে বাজারের মধ্যে আমাদের এই এই ঢাকা রেঞ্জে ডিআইজি ছিল সৈয়দ নুরুল ইসলাম ভাইয়ের এই যেটা গ্রামের বাড়ি যেটা বাসভবন সেটা আক্রমণ করে, সেটাও পুরো ধ্বংসস্তূপ, একদম আগুন টাগুন জ্বালিয়ে সেটাও কিছু রাখেনি। তারপরে আপনার আমাদের পৌর ছাত্রলীগের সভাপতি হিমেলের বাড়ি আক্রমণ করে, সাবেক সভাপতি হিমেলের বাড়ি আক্রমণ করে, আমাদের পৌরসভায় এরকম করে মোটামুটি আপনার এই প্রায় 250 থেকে 300 বাড়ি আক্রমণ করে আমাদের পৌরসভাতেই। এবং উপজেলা ব্যাপী এরকম আপনার টোটাল যদি আমি হিসাব করি, টোটাল 700-800 বাড়ির মতন আক্রমণ করা হয়েছে একযোগে। আর তারপরে আমাদের পৌর ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সামাদ, ছোট ভাই আমাদের, তার মানে ওই টাইমে আক্রমণের সাথে সাথে তাকে বাড়িতে পাইছিল। তার আপনার এই এই দুইটা পা মানে পুরা ভেঙে গুড়া গুড়া অবস্থা, আর আপনার হাতে রগ কেটে দিছে তার দিয়ে। তো এখন মোটামুটি তার ট্রিটমেন্ট চলছে, এখনো চলমান অবস্থায় আছে। আর এটার পরে আমি আপনার যখন যখন আমি কোনোভাবে এলাকাটা ত্যাগ করে যখন আমি আমার সেফ জায়গায় আসি,
তারপরে আমার ছোট ভাইকে আমি কোচিং করতে, মানে আমার ছোট ভাই কিন্তু এবার পাশ করলো এইচএসসি। আমার ছোট ভাই এইচএসসি পাশ করার পরে তাকে রাজশাহীতে অ্যাডমিশনে A+ পাইছে, রাজশাহীতে অ্যাডমিশনে তাকে পাঠাইছিলাম। তো রাজশাহীতে অ্যাডমিশনে পাঠানোর পরে আমাদের এলাকার স্থানীয় বিএনপির লোকজন 5ই আগস্টের পর থেকে একাধারে আমার নামে মামলা দিতে শুরু করে। এই এখন পর্যন্ত আমার নামে মোট 9টা মামলা। 9টা মামলা হওয়ার পরে আমাকে ডিবি বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, এই র্যাব বলেন, সবাই হন্যে মানে খুঁজছে। যে তখন আমার যখন কোনো লোকেশন পাইনি, তখন আমার ছোট ভাই রাজশাহীতে কোচিং করে আমার ছোট ভাইকে ফলো করে। আমার ছোট ভাইকে ফলো করার পরে একদিন সে প্রাইভেট থেকে বের হয়, তাকে একটা কালো গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে যাওয়ার পর আমার ছবি দেখাই, আমার ছবি দেখার পরে বলে এটা কে? তখন আমার ছোট ভাই বলে এটা আমার বড় ভাই। পরবর্তীতে তখন তাকে বলে যে তোমার বড় ভাই কোথায় আছে? বলছে ভাই আমাকে 5 তারিখ ফোন দিয়েছিল, দিয়ে বলেছে যে কবে তোদের সাথে দেখা হবে জানি না। তো এই তারপরে তোরা আব্বা আম্মাকে দেখে রাখিস, এ কথা বলেই ভাইয়ের কথা, শেষ কথা ভাইয়ের সাথে আমাদের। তারপর আর কোনো যোগাযোগ নাই। তারপর আমার ছোট ভাইকে তারা একটা ঘরের মধ্যে নিয়ে যায়, মোটামুটি 40-50টা পাইপের বাড়ি, 40-50টা থাপ্পড় মারে। থাপ্পড় টাপ্পড় মারার পরে আবার ওর মধ্যে অস্ত্র দিয়ে চালান দিতে চাই। ওর মধ্যে একটা সিনিয়র অফিসার ছিল র্যাবের, যিনি একটু অবশ্যই ভালো। তিনি বলেছে যে তার বড় ভাই রাজনীতি করেছে, তার জন্য তার ছোট ভাইকে হ্যারাসমেন্ট করার কি দরকার। তো এইভাবে তাকে ছেড়ে দাও, অনেক তো মারধর করা হলো। তো পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে পূজার ছুটিতে সে বাসায় আসে। পূজার ছুটির পরে তখন যখন এতে যায়, এই আপনার আবার যখন রাজশাহী যায়, রাজশাহী যাওয়ার পরে তাকে আবার র্যাব ফলো করে। তখন আমরা পরিস্থিতি, একটা ছোট ছেলে কত মারধর সহ্য করবে, এই জন্য তখন আমরা তাকে আর পড়াশোনার কন্টিনিউ না করিয়ে, অ্যাডমিশন কোচিং না করিয়ে তাকে আমরা আবার বাসায় নিয়ে গেছি। আর বাসাটা তো বসবাসের উপযুক্ত ছিল না। মোটামুটি ঘটনার 1 মাস পরে মোটামুটি আবার এই বাসার তো মোটামুটি ক্ষতি প্রায় 25 লাখ টাকা প্লাস, যে আপনার এই মোটামুটি 5-6 লাখ টাকা লাগছে বাসা বসবাসের যোগ্য করে তুলতে। যে তখন আপাতত আমার বাসায় সবাই আছে, আব্বু আছে, আম্মু আচ্ছা, আছে, আর ওই ছোট হ্যাঁ, ভাইটা আছে। আহ, জি, বাকি ভাই, আপনার এই যে পুলিশের কথা বললেন, পুলিশের শরণাপন্ন হতে, এই যে প্রশ্নটা আমার ছিল, আপনি বলতেছিলেন যে পুলিশ, তখন না বলি, পুলিশে আমাদের ওখানেও আক্রমণ করা হয়েছে তাদেরকেও, আর তাদের ওইখানেও আক্রমণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই তো? মানে পুলিশও আপনার মতো পুলিশ স্টেশনও নির্যাতনের শিকার, যেটা সারা বাংলাদেশে হয়েছে, হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। এমনকি আমাদের শিবগঞ্জ থানায় যিনি ওসি ছিলেন তার নামও মামলা করা হয়েছে। আমি যে যে মামলাতে আছি সে মামলাতে তিনিও আসামি, আমাদের আচ্ছা, শিবগঞ্জ তাইলে থানায়। তাহলে ওনাদেরকে, উনি আর আপনার মামলা নেবেন কি, এটা তো আমরা বুঝি। তো হ্যাঁ, বাকি ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের আরেকজন আছেন, আমরা একবারে সময় আমরা একটা কথা ইনক্লুড করতে চাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনার এই একজন নাচলের 2 নম্বর ওয়ার্ডের সভা আওয়ামী লীগের সভাপতির লাশ পাওয়া গেছে, তাকে হত্যা করে তার বাড়ির পাশে তাকে ফেলে রাখা হয়েছিল। তারপরে আমাদের এই এতে নাচলের একটা কর্মী আমাদের ছাত্রলীগের আনোয়ার, তার পরিবারের আপনার মোটামুটি 10 জনকে একযোগে হামলা করছে। তার পায়ের মানে পাটাও ওই সামাদের মতন করেই যেভাবে করা হয়, তার পাটাও কেটে ফেলার মতন অবস্থা। এখন সে চিকিৎসাধীন অবস্থায় আছে, জানি না পাটা ঠিক থাকবে নাকি। আমাদের শিখগঞ্জে আমাদের এই যারা নেতাকর্মী আছে শিখগঞ্জের, যেমন পৌর ছাত্রলীগের সেক্রেটারি, তার বাড়িতেও হামলা হয়েছে। তারপরে আপনার আমাদের মোনাকষা ইউনিয়ন, বিনোদপুর ইউনিয়নে আমাদের ছাত্রলীগের একজন কর্মী, তার বাড়িতেও হামলা হয়েছে। তারপরে দৌলতপুর ইউনিয়নে আমাদের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল, তার বাড়িতেও হামলা হয়েছে। আর এরকম মোটামুটি করে এখন পর্যন্ত, মানে সব থেকে বড় কথা যে আমাদের শিখগঞ্জে এখন যতগুলো মামলা দেওয়া হচ্ছে সবগুলো মামলাতে আমার নামটা ইনক্লুড থাকছে, এরকম অবস্থা। সবকিছু মিলে এখন মানে অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি, যেটা বলার না। আমার পরিবারও খুব ভীতি ধন্যবাদ, সন্ত্রস্ত। ধন্যবাদ বাকি ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সর্বশেষ বলবেন আনিসুর রহমান শিশির, তিনি রাজবাড়ী জেলার মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। শিশির ভাই, শিশির, আপনি অতি সংক্ষেপে আপনার কথাগুলো বলবেন, মূল জায়গাটায় আপনি চলে আসুন, মূল কথাগুলো বলুন, আমরা সময় অতিক্রম করে এসেছি, খুব দ্রুত বলুন প্লিজ। ভাই শিশির, আপনি কোথায়? নিজেকে আনমিউট করুন। শিশির কি আছেন? আমাদের টেকনিক্যাল টিম একটু দেখুন তো, শিশির যদি না থাকে তাহলে আমরা। আনিসুর রহমান,
তাকে বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। যাক, আমরা শিশির বোধহয় আমাদের থেকে, তাকে শোনা যাচ্ছে না, তিনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছেন। সন্ত্রাসের শিকার মুজিব আদর্শের অনুসারীদের কথা এতক্ষণ আমরা শুনলাম। আমরা আশা করছিলাম যে সময় একটু বেশি চলে গেছে, আমাদের একজন স্বনামধন্য আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ব্যারিস্টার ইসমাইল হোসেন ভাইয়ের কাছে যাব, একটু মিথ্যা মামলা সম্পর্কে, এছাড়া আদালতে যেসব অপকর্মগুলি হচ্ছে তা জানবো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, এতক্ষণ আমরা সন্ত্রাসের শিকার মুজিব আদর্শের অনুসারীদের কথা শুনলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইসমাইল হোসেন গত 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরের শ্রদ্ধা জানাতে যে রাস্তার মাঝে হেনস্থার শিকার হয়েছেন, নির্দয়ভাবে তাকে প্রহার করা হয়েছে এবং তার সামনে অগণিত নারী পুরুষদের, যারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে সেদিন 32 নম্বরে যেতে চেয়েছিলেন, তাদেরকে আটকে রেখে বেধড়ক পিটানো হয়েছে। তিনি তা প্রত্যক্ষ করেছেন, তিনি নিজেও নির্মমভাবে এই নির্যাতনের শিকার, তার কথা আমরা শুনলাম। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জোয়ারদার স্বর্ণালী রিয়ার মিথ্যা মামলায় 16 দিন জেল খেটেছেন এবং তার উপর, তার পরিবারের সদস্যদের উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে তা তিনি বলেছেন। বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর কবিরের বাড়ি লুট, মাছের খামার, সব লুট করেছে বিএনপি জামাতের স্থানীয় সন্ত্রাসীরা। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আনম আবদুল্লাহিল বাকির বাড়িতে হামলা করেছে বিএনপির স্থানীয় সন্ত্রাসীরা। তারা স্বর্ণের গয়না, ক্যাশ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান সম্পদ তারা নিয়ে যায় এবং বাড়ির টিভি, ফ্রিজ এবং বাড়িতে থাকা 2টি নতুন মোটরসাইকেল সহ অন্যান্য আসবাবপত্র তারা ভাঙচুর করে। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তারা বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে কোনো রকমের বাড়ির খাঁচাটা যেটা, সেটা রক্ষা করতে তারা সক্ষম হয়েছে, যা আমরা তার বক্তব্য থেকে জানতে পারলাম। আচ্ছা, এত সব যে ঘটলো, এর প্রতিকার কি? ঘটলো না, শুধু ঘটছেও এখনো। আমরা সবাই সম্মিলিতভাবে এসব রুখবো। এক কথায়, আমাদের সম্মিলিতভাবে এসব রুখে দাঁড়াতে হবে। বিজয়ের মাসে দেশ জুড়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন মেনে নেওয়া যায় না। কবি সৈয়দ শামসুল হকের রাজনৈতিক কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে শেষ করি। ফিরে এসো বাংলাদেশ, ফিরে এসো লোহিত নদের কিনারে, ফিরে এসো মানুষের মিছিলে আবার, ফিরে এসো যোদ্ধার পেশিতে তুমি। আজ এ পর্যন্তই। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়